আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো এবারও আমি আফনান আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সকলের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ বিষয়াবলীর একটি অংশ নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম। আপনারা জানেন, বেসিক্যালি আমি যদিও আন্তর্জাতিক বিষয়াবলী পড়াই, তারপরও আপনারা বেশ অনেকেই রিকোয়েস্ট করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, এবং পড়ানোর সময় আপনারা অনেক সময় সেই কিছু কিছু টার্ম নিয়ে আপনারা কোশ্চেন করেন। তো সেই সমস্ত কোয়েশ্চেনগুলোর আসলে আনসার দেওয়ার জন্য কিছু কিছু পার্ট পড়ানোর খুব প্রয়োজন হয়, যার কারণে আজকে বাংলাদেশ বিষয়াবলীর একটি পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভুল ত্রুটিগুলো দেখবেন। এখন আমরা আজকে কয়েকটা বিষয় প্রথমে আলোচনা করে নিতে চাই, এবং ফার্স্টে আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনারা এখন যারা যারা যুক্ত হচ্ছেন, প্রত্যেকে অন্তত যার যার আইডি থেকে একবার করে শেয়ার দেবেন। প্রত্যেকেই একবার করে আপনাদের আইডি থেকে শেয়ার করবেন আমাদের এই লাইভটা। তাহলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছে যাবে, এবং আমাদেরও ক্লাস নিতে খুব ভালো লাগবে। এর মধ্যে ইতিমধ্যে আমাদের অনেকেই যুক্ত হয়ে গেছেন। আমি দেখছি আমাদের শামসুল স্যার যুক্ত হয়েছেন, সবুজ খানজিলাল যুক্ত হয়েছেন, উনি নমস্কার জানিয়েছেন। জি নমস্কার সবুজ খানজিলাল। সঞ্জয় দাস যুক্ত হয়েছেন। জান্নাতুল ফেরদৌস, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস, আপনি কেমন আছেন? আজকে একটা বিশেষ দিনে আমরা একত্র হয়েছি। আজকে হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। ক্লাইমেট অ্যাকশন স্লোগান নিয়ে বিশ্ব ধরিত্রী দিবস প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে 22 এপ্রিল। তবে এ যাবৎকাল পর্যন্ত যতবার বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়েছে, তার মধ্যে এবারের ধরিত্রী দিবসটাই সম্পূর্ণ ব্যতিক্রম, এবং বিশ্বের সবচাইতে কম দূষণযুক্ত বিশ্ব ধরিত্রী দিবস হচ্ছে আজকের 22 এপ্রিল। আজকের এই 22 এপ্রিল আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, প্রকৃতি আসলে কারো একার নয়। প্রকৃতি শুধু মানুষের জন্য সৃষ্টি হয়নি, বা সৃষ্টিকর্তা শুধু প্রকৃতি মানুষের জন্য সৃজিত বা করেননি। তিনি এই বিশ্বজগৎটা সৃষ্টি করেছেন বিশ্বের সকল মাখলুকাতের জন্য। সকলেরই অধিকার রয়েছে। আমরা অনেকের প্রাণীদের অধিকার হরণ করে নিয়েছিলাম। এবারে লকডাউনের কারণে প্রাণীরা সেই অধিকার জানিয়ে দিল তাদের, যে তাদেরও কিন্তু স্বাভাবিকভাবে মানুষের যেভাবে অধিকার রয়েছে প্রকৃতির উপরে, তাদেরও অধিকার রয়েছে। আচ্ছা, ক্লাসের শুরুতে রাসেল আহমেদ রাজ সেদিন বলেছেন এমডিজির 8 গোল কি আইএমএফ এর কাজ? বুঝিনি, বুঝিয়ে বললে খুশি। না, আইএমএফ এর কাজ তো বলি না, আমি বলছি এমডিজির 8টি গোল, যেটা আপনারা দেখবেন যদি প্রশ্ন আসে যে বিশ্বব্যাংকের কাজ কি। এমডিজির যে 8টা কাজ, বিশ্বব্যাংকের সেই 8টা কাজ। আইএমএফ এর কাজের কথা সেটা বলিনি। আমাদের শাওন স্যার যুক্ত হয়েছেন। রওনক হাসান স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আপনারা একটু তাড়াতাড়ি বেশি বেশি করে একটু শেয়ার করুন, যাতে আমরা খুব দ্রুত ক্লাসটি শুরু করতে পারি। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, এবং সুস্থ শরীরে এই ক্লাসটি করার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ছাড়া আমরা আসতে পারতাম না। বিশ্বের এই চরম প্রতিকূল মুহূর্তে আজকে আমরা যে এখনো লেখাপড়া নিয়ে ভাবছি, অনেক মানুষ তাদের জীবন জীবিকার তাগিদে অস্থির হয়ে আছে। কেউ হয়তোবা না খেয়ে আছে, কেউ এই সময় হয়তোবা আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাচ্ছে করোনায় আক্রান্ত হয়ে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অন্তত এখন পর্যন্ত সুস্থ শরীরে রেখেছেন, এটা আল্লাহ রব্বুল আলামিন অশেষ মেহেরবানি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যেটা শুরু করব বাংলাদেশের অর্থনীতি। বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী অংশে এই বাংলাদেশের মার্কস হচ্ছে 3। এই অধ্যায়টি বুঝতে পারলে আমাদের আরও যে জিনিসটা বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, এই পার্টটি আমরা পরে আসব ইনশাল্লাহ। এই পার্টটি আমরা পরে আসব। তো আমরা আজকে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানবো, তবে কয়েকটা ধাপে ধাপে আমরা আসব। সেটা হলো অর্থনীতি জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা জানবো। অর্থনীতির ধরনগুলো কেমন হতে পারে সেটা সম্পর্কে আমরা জানবো।
তারপরে বাংলাদেশের অর্থনীতি কেমন সেটা জানবো, বাংলাদেশের সংবিধানে অর্থনীতি সম্পর্কে কি বলা আছে সেটা জানবো, সংবিধানে অর্থনীতি সম্পর্কে যেটি বলা আছে এবং আরও বলা আছে বাংলাদেশের মালিকানার ধরন, এই মালিকানার ধরনটি কেমন সেটা আমরা জানবো। অনেক ধন্যবাদ আমাদের বিশেষ কনফার্ম শাখার সম্মানিত পরিচালক মহোদয় এমডি রাজিউর রহমান রাজীব ভাই, উনি যুক্ত হয়েছেন, তার জন্য অসংখ্য অভিনন্দন। উনি প্রতিনিয়ত, উনি যদিও বিসিএস এর ক্যান্ডিডেট নয়, কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস, আমাদের এই পেজের প্রত্যেকটা ক্লাস উনি শেয়ার করেন এবং উনি একদম ফার্স্ট টু লাস্ট একদম উনি সারাক্ষণ এই ক্লাসগুলো দেখেন, অথচ উনি কিন্তু বিসিএস ক্যান্ডিডেট না। কেমন, আমি খুব অবাক হয়ে যাই যে এই অনেক ক্লাস খুব বোরিং ক্লাস, কিন্তু উনি এত সময় নিয়ে যে যুক্ত থাকেন এবং সেই পেজ শেয়ার করে ওনার আইডির যে স্টুডেন্টরা আছে তাদের জন্য উনি যে কষ্ট স্বীকার করে যাচ্ছেন, এই জন্য সত্যি সত্যি আন্তরিকভাবে আপনার জন্য শুভকামনা রইল রাজীব ভাইকে। আচ্ছা, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। উজ্জ্বল, ডাক্তার উজ্জ্বল যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ডাক্তার উজ্জ্বল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশিতা ইসলাম যুক্ত হয়েছেন। ফরিদুজ্জামান বাবু স্যার আপনাকে অনেক ফ্রেশ লাগছে, থ্যাংক ইউ ফরিদুজ্জামান বাবু ভাই। ফ্রেশ আসলে কি, আমার এখানে লাইটিংয়ে একটু সমস্যা, তো এই জন্য দেখো অনেক সময় অন্ধকার দেখা যায়, তো আজকে একটু বিকল্প পদ্ধতিতে লাইটিংয়ের ব্যবস্থা করেছি, আবার যে কোনো সময় বন্ধ হয়ে যায় কিনা সেই ভয়েও আছি, তো দোয়া করেন যেন এটা ক্লিয়ার থাকে আর কি, কেমন। আচ্ছা, তারিকুল ফাহিম স্যার শুনছি, ধন্যবাদ তারিকুল ফাহিম আপনাকে। দ্রুত ফর্মাল ক্লাসটা শুরু করার আগে আপনারা যার যার আইডি থেকে এখনও যারা শেয়ার করেননি আবার একবার শেয়ার করবেন, আশা করি আপনারা শেয়ার করেছেন সবাই। আরও চাচ্ছি আমাদের আরও স্টুডেন্ট, আমাদের আরও যারা শিক্ষার্থী বন্ধুরা আছেন তারা আমাদের সঙ্গে যুক্ত হোক, তাহলে আমরা ক্লাসটি শুরু করে দেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আমরা বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ, মানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করার সময় অর্থনীতি জিনিসটা কি সেটা আমরা একটু জানব। তো এখানে অনেকেই আছেন যারা অর্থনীতির স্টুডেন্ট নন, রাসেল আহমেদ রাজ, আপনি কোশ্চেন করছেন ভাইয়া। আমি কিছু কোশ্চেন বলবো যে ক্লাসটা শেষের দিকে, হ্যাঁ। আয়শা আক্তারকে ভাইয়া লাভবাইক, ধন্যবাদ আয়শা আক্তারকে, আগে ডিফারেন্ট ওয়েতে উনি হাজিরা দিলেন আর কি। ভাইয়া ওই রাজ ভাই আপনি কোশ্চেন যেটা করেছেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা ঠিক আছে, যেটা 17টা লক্ষ্য, ওই এমডিজির 18টা লক্ষ্যকে আরও বিস্তৃত করে আসলে 17টি লক্ষ্য করা হয়েছে, আরও সুন্দর করে করা হয়েছে। বলতে পারেন সবগুলোই বিশ্বব্যাংক কাজ করে, কিন্তু স্পেসিফিকভাবে বিশ্বব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এমডিজির 8টা লক্ষ্যের ওই লক্ষ্যকেন্দ্রিক ওই কাজের কথাগুলো বলা হয়েছে, কেমন। আচ্ছা, সিরাজাম মনিরা স্যার, আমি আপনার লাইভ ক্লাসে নতুন, অভিনন্দন সিরাজাম মনিরা আপনাকে। নতুন আমরা চাচ্ছিলাম অনেক নতুনরা যুক্ত হোক আমাদের সাথে, যারা আছেন পুরাতন তারা তো থাকবেনই, আরও অনেক নতুন যুক্ত হবেন। এই সময়ে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থেকে অন্তত বাড়িতে থেকে পড়ার স্পিডটা বাড়াবেন এই কামনা করি। তো আমাদের খুব ভাল লাগছে, আমাদের নাজমুল হায়দার স্যার ম্যাথের, উনি যুক্ত হয়েছেন, আমাদের খুবই শ্রদ্ধেয় একজন শিক্ষক এবং বাংলাদেশের বরেণ্য একজন শিক্ষক, বিসিএস জগতের ম্যাথের গুরু বলা হয় ওনাকে। অভিনন্দন নাজমুল হায়দার স্যারকে। আমার মতো একজন ছোট অল্প বুদ্ধিসম্পন্ন, অল্প জ্ঞানসম্পন্ন মানুষের ক্লাসে যে উনি আসলে যুক্ত হয়েছেন, এটা আমার জন্য অনেক বড় কিছু। আচ্ছা, আসুন আমরা শুরু করি। অর্থনীতি সংক্রান্ত ফার্স্ট যেই একদম খুব সুন্দর একটি ধারণা আমাদের ফার্স্টে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, আমরা জানি অনেকে আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রের কথাটি শুনেছি, তাই না? কৌটিল্যের অর্থশাস্ত্র, এই কৌটিল্য ছিলেন রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের
প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এবং ইনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। এই কৌটিল্যের বেশ কয়েকটি নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে চাণক্য। আশা করি আপনারা ধরতে পেরেছেন, তার নাম ছিল চাণক্য, তার আর একটা নাম ছিল কৌটিল্য, আর একটা নাম ছিল বিষ্ণুগুপ্ত। এই সবগুলো একই নাম। অর্থনীতির জনকের যদি কাউকে বলা হয়, তাহলে যদি সত্যিকার অর্থে বলা চলে, তাহলে বলতে হবে হচ্ছে চাণক্যই অর্থনীতির জনক। কিন্তু আমরা আসলে পরীক্ষার হলে আসলে আমরা চাণক্য অপশনে যদি না থাকে, তাহলে একজন ব্যক্তির নাম আসবেন, উনি হচ্ছেন অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ স্কটল্যান্ডে জন্ম নেয়া এই স্কটিশ অর্থনীতিবিদ 1776 সালে একটি বই লেখেন, যেই বইটা আমরা দ্য ওয়েলথ অফ নেশনস নামে পরিচিত আমাদের কাছে। অ্যাডাম স্মিথের এই দ্য ওয়েলথ অফ নেশনস বইয়ের আসলে মানে এটার নামটা অনেক বড়। এই বইটার পুরো নাম হচ্ছে অ্যান ইনকোয়ারি অফ নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। এই গ্রন্থের কারণে তাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয় বা অর্থনীতির জনক বলা হয়। তবে আধুনিক অর্থনীতির জনক উপাধিটা কখনো কখনো পল স্যামুয়েলসনকে দেওয়া হয়। আর ক্লাসিক্যাল অর্থনীতির জনক যদি কাউকে বলা হয়, সেটাকেও বলা হবে হচ্ছে অ্যাডাম স্মিথকে। অথবা ওই যে বইটার নাম বললাম, এটা অত বড় আকারে আসে না, এটা আপনার কোয়েশ্চেন হবে ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখককে। অ্যাডাম স্মিথ, তাকে ক্লাসিক্যাল ইকোনমিক্স অথবা অর্থনীতির জনক বলা হয়। আচ্ছা, আর নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সের জনক বলা হয় স্যার আলফ্রেড মার্শালকে। ওনার একটি বই রয়েছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। এই বইয়ে উনি নিও ক্লাসিক্যাল তত্ত্ব দিয়েছিলেন ইকোনমিক্স সম্পর্কে। এখন ইকোনমিক্স আমরা যেটাই বলি বা ইকোনমি বলি বা অর্থনীতি, এই জিনিসটা আসলে কি, ইকোনমি কি নিয়ে আলোচনা করে? ইকোনমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করে। শাহরিন শবনম স্যার নামটা আরেকবার বলতেন যদি। কোন নামটা বলবো? আমি বলেছিলাম যে ফার্স্টে যে অর্থনীতির জনকের উপাধি যদি আমরা কাউকে দেই সত্যিকার অর্থে, তাহলে আমাদেরকে চাণক্যকে দিতে হবে। চাণক্য, যার আর একটা নাম কৌটিল্য, আমরা বলি কৌটিল্যের অর্থশাস্ত্র, তার আর এক নাম বিষ্ণুগুপ্ত। তো এরপরে অর্থনীতির জনকের উপাধি আমরা আর একটা ক্ষেত্রে দিই, সেটাকে বলি আমরা অ্যাডাম স্মিথকে। তাকে ক্লাসিক্যাল ইকোনমিক্স বা অর্থনীতির জনক বলা হয়। ওনার একটি বই রয়েছে, এটাকে আমরা নর্মালি দ্য ওয়েলথ অফ নেশনস নামে বইটি আমরা পরিচিত আমাদের কাছে। 1776 সালে উনি এটি প্রকাশ করেছিলেন। উনি ছিলেন একজন স্কটিশ ইকোনমিস্ট। কেমন? উনি একজন স্কটল্যান্ডে জন্ম নেয়া একজন অর্থনীতিবিদ ছিলেন। ওনার বইয়ের পুরো নামটি হচ্ছে অ্যান ইনকোয়ারি অফ নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। আপনারা জাস্ট দ্য ওয়েলথ অফ নেশনস জিনিসটা মনে রাখবেন, কেমন? আচ্ছা, এখন আসেন আমরা আমাদের রাজীব ভাই খুব সুন্দর সুন্দর কমেন্টস করছেন। ধন্যবাদ রাজীব ভাইকে আবারও আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আচ্ছা, তো আর আমরা বলেছিলাম যদি আধুনিক অর্থনীতির জন্য কাউকে বলা হয়, তাহলে তাকে বলা হয় পল স্যামুয়েলসনকে। আর অর্থনীতির ক্লাসিক্যাল থিওরির প্রবক্তা হচ্ছে অ্যাডাম স্মিথ। আর নিও ক্লাসিক্যাল থিওরির প্রবক্তা বলা হয় আলফ্রেড মার্শালকে। ওনার একটি বই রয়েছে, নাম হচ্ছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। আর পল স্যামুয়েলসনের যে বইটি রয়েছে, এটার নাম হলো ফান্ডামেন্টাল অফ ইকোনমিক্স। আচ্ছা, আমরা ইকোনমি সম্পর্কে একটা বিষয় খুব ক্লিয়ার রাখি। আমরা তো মোটামুটি একটা বিষয় জানলাম। আমাদের মনির হোসেন ভাই আমার খুব প্রিয় একজন ব্যক্তি। যখনই ওনার ওখানে আমি ক্লাস নিতে যেতাম, ওনার আতিথেয়তা, ওনার সব কিছু, কারণ উনি নিজেও একজন শিক্ষক এবং ওনার এলাকার খুব ভালো একজন শিক্ষক ইংরেজির। তো সব কিছু আমাকে মুগ্ধ করতো। কেমন? অনেক সময় মানে আমরা টাকা পয়সাকে সম্পর্কের মানদণ্ড হিসাবে সবসময় কিন্তু মনে করা ঠিক না। দেখা যাচ্ছে যে অনেক সময় আন্তরিকতাও কিন্তু অনেক বড় কিছু। বিশেষ করে মনির হোসেন ভাইয়ের ওখানে আমি যখনই ক্লাস নিতে গিয়েছি,
তো ওনার আতিথেয়তা আমাকে খুব মুগ্ধ করেছে। তো দোয়া করি ওনার জন্য এবং ওনার পরিবারের জন্য, ওনারা যেন সুস্থ থাকেন এবং বেশি বেশি করে যেই খেদমতে আছেন শিক্ষকতা প্রফেশনে, যেন আরও অসংখ্য আরও স্টুডেন্ট, ভালো ভালো স্টুডেন্টকে যেন উনি করতে পারেন, এবং ওনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইল মনির হোসেন ভাইকে, ব্রাহ্মণবাড়িয়ার। এখন আসেন, অর্থনীতি কত ধরনের হতে পারে? আমরা স্বাভাবিকভাবে যে অর্থনীতিগুলো দেখি বর্তমানে, আমরা মোটামুটি মোটামুটি 4 ধরনের অর্থনীতি আমরা দেখতে পাই। কেমন? 4 ধরনের অর্থনীতি দেখতে পাই। উজ্জ্বল, ডক্টর উজ্জ্বল আলফ্রেড কি বললেন স্যার? আরেকবার প্লিজ। উইথ হিজ বুকস, আলফ্রেড মার্শাল, ওনার বইয়ের নাম হচ্ছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। কেমন? আর পল স্যামুয়েলসনের বইটার নাম হলো ফান্ডামেন্টাল অফ ইকোনমিক্স। কেমন? আচ্ছা, অর্থনীতিটা হচ্ছে সম্পদের বিজ্ঞান। সীমিত সম্পদকে কিভাবে আপনি বিশাল জনগোষ্ঠীর মধ্যে কতটা সুন্দর ওয়েতে ভাগ করবেন, কতটা সুন্দর ওয়েতে ভাগ করবেন, এটাই হচ্ছে অর্থনীতি। যে সম্পদ সীমিত কিন্তু জনসংখ্যা তো বিশাল, এই সীমিত সম্পদকে আপনি কিভাবে খুব কৌশলে ইউজ করে এই বিশাল জনগোষ্ঠীর চাহিদাকে আপনি পূরণ করবেন, এটাকেই বলা হয় হচ্ছে ইকোনমি বা অর্থনীতি। বর্তমান বিশ্বে আমরা 4 ধরনের অর্থনীতি দেখতে পাই। প্রথমত, অনেক পুরাতন একটি অর্থনীতি, ইসলামী অর্থনীতি, যেটা সুদ ভিত্তিক অর্থনীতি নয়, সুদের কোনো বিষয় সেখানে নাই, অনেকটা জাকাত ভিত্তিক অর্থনীতি। সেটা হলো ইসলামী অর্থনীতি, অনেক পুরাতন একটি অর্থনীতি। এরপরে আমরা পাই ধনতান্ত্রিক অর্থনীতি, যেটাকে আমরা পুঁজিবাদী অর্থনীতি বলি। এরপরে আমরা পাই সমাজতান্ত্রিক অর্থনীতি, যেই অর্থনীতিটা প্রথম ধারণা দিয়েছিলেন কার্ল মার্কস, ফ্রেডরিক অ্যাঙ্গেলস। কার্ল মার্কস তার ডাস ক্যাপিটাল বইয়ে একটি নতুন অর্থনীতির ধারণা দিয়েছিলেন। এরপরে তার ওই ধারণাটাকে আরও ডেভেলপ করেন লেনিন। লেনিন ওই ধারণাটাকে ডেভেলপ করে এপ্রিল থিসিস প্রকাশ করেন, এবং সেটাতে উদ্বুদ্ধ হয়ে রাশিয়াতে রেড রেভলিউশন বা রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব বা নভেম্বর বিপ্লব বা বলশেভিক বিপ্লব, এটি হয় 1917 সালে। এবং এই বিপ্লবের প্রেক্ষাপটে রাশিয়া বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। সমাজতান্ত্রিক অর্থনীতি এবং পুঁজিবাদী অর্থনীতি ছাড়াও এই দুইটার মিশ্রণে একটি অর্থনীতি রয়েছে, এটাকে বলা হয় হলো মিক্সড ইকোনমি। বাংলাদেশে মিক্সড ইকোনমি চালু রয়েছে। আমরা মোটামুটি 4 ধরনের অর্থনীতি পেলাম। তাহলে আমরা কি পেলাম? সেটা হলো, প্রথম হলো ইসলামী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি এবং মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক দুইটার কম্বিনেশন রয়েছে। এখন সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা কি? আমরা বেসিক আলোচনাটা একটু প্রথমে করে পরে আমাদের মূল আলোচনা, চাকরির পরীক্ষায় কেমন আসবে সেই জিনিসটাতে আমরা চলে যাব। কিন্তু প্রথম জিনিসটা কি আমরা একটু বুঝে নিই, কারণ আমাদের বিভিন্ন টার্মগুলো আমরা মাঝে মাঝে বলবো, তখন যে পুঁজিবাদী জিনিসটা কি, সমাজতান্ত্রিক জিনিসটা কি, এটা যদি আমরা বুঝতে না পারি তখন কিন্তু অসুবিধা হবে, একটা মুখস্থর মতো হয়ে যাবে। তখন আমরা চাচ্ছি না যে শুধু মুখস্থ করতে, আমরা চাচ্ছি যে বিষয়টা যেন আপনার একদম পরিষ্কার মাথায় বসে যায়। যেমন আমি আসলে শর্টকাট পড়াটা অপছন্দ করি। আমি শর্টকাটটা তখন আমি ডিটেলসে পড়ার পর সারমর্মটা বা আমার সামআপটা বা আমার সামারিটা বা সিনপসিসটা মনে রাখার জন্য শর্টকাটটা আমরা ইউজ করতে পারি। কিন্তু আমি একটা জিনিস জানলামই না, শুধু শর্টকাটের উপরে চালিয়ে গেলাম, তাহলে তো হবে না ভাইয়া, তাই না? তো কিছু জিনিস আমাদের একটু ডিটেলসে জেনে তারপর আমরা শর্টকাটে যাব। কিভাবে মনে, দেখেন আমি গত ক্লাসে কিন্তু ডিটেলসে পড়ার পর তারপর কিভাবে মনে রাখতে হবে সেই শর্টকাট টেকনিকগুলো বলেছি। আচ্ছা, এবার আসেন ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতি জিনিসটা কি। এখানে এই ধরনের অর্থনীতিতে বেশ কয়েকটা বৈশিষ্ট্য বিদ্যমান। সেটা হলো, মার্কেট ব্যবস্থায় বা বাজার ব্যবস্থায় সরকার কোনো নিয়ন্ত্রণ করে না, অবাধ প্রতিযোগিতা সেখানে থাকে। সেখানে চাহিদা এবং যোগানের ভিত্তিতে কোনো একটা দ্রব্যের দাম নির্ধারিত হয়। ব্যক্তিগত অধিকারের বিষয়টি সেখানে প্রতিষ্ঠিত থাকে। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এখানে অবাধ প্রতিযোগিতার কোনো সুযোগ নেই, টোটালি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এখানে ব্যক্তি মালিকানার কথা স্বীকার করা হয় না।
ব্যক্তি মালিকানার কথা স্বীকার করা হয় না। এখন বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে আপনারা বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে দেখবেন বলা আছে, আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? 4টি। এর মধ্যে 10 নং অনুচ্ছেদ যদি আপনারা পান, 10 নং অনুচ্ছেদে সেখানে নিশ্চয়ই সমাজতন্ত্রের কথা বলা আছে। সমাজতন্ত্র শোষণ মুক্তি, তাই না? মানুষের উপর থেকে, মানুষের শোষণ থেকে মুক্ত করার জন্য একটি ন্যায়ানুগ এবং একটি সাম্যভিত্তিক একটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হবে। সেখানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কথা বলা রয়েছে। কিন্তু আমাদের সংবিধানের 13 নং অনুচ্ছেদে বলা আছে সবকিছুর মালিক জনগণ, জনগণের হয়ে রাষ্ট্র পরিচালনা করবে। এই জন্য সব জায়গাতে জনগণের উপস্থিতিটা থাকতে হবে। এই কারণে সংবিধানের 13 নং অনুচ্ছেদে 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে। কয় ধরনের? 3 ধরনের। একটা হলো রাষ্ট্রীয় মালিকানা। মজার বিষয়, রাষ্ট্রীয় মালিকানা রাষ্ট্র হলেও সে কিন্তু শুধু জনগণের পক্ষে কাজটা করে, জনগণের পক্ষে করে, তার মানে ওইটার মালিক টোটালটাই রাষ্ট্র, জনগণ। এরপরে হচ্ছে সমবায় মালিকানা, এবং তারপর রয়েছে পিওর ব্যক্তিগত মালিকানা। এই 3 ধরনের মালিকানার নীতি বাংলাদেশের সংবিধানের 13 নং অনুচ্ছেদ সেটি স্বীকার করে। তাহলে বাংলাদেশের সংবিধানের 13 নং অনুচ্ছেদে কয় ধরনের মালিকানার নীতি কথা বলা হয়েছে? 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে: রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা। এখন রাষ্ট্রীয় মালিকানা সেটা তো রাষ্ট্র, সরকার সেটার দায়িত্বে থাকে, সরকার সেটা নিয়ন্ত্রণ করে। এর প্রফিট যেটা হয় সেই প্রফিটটা সরকার জনকল্যাণে ব্যয় করে। আর সমবায় মালিকানা সমবায় আইন যেটা হয়, এটি বাংলাদেশের সমবায় আইন অনুযায়ী কোনো একটি সমবায় প্রতিষ্ঠানের যদি একটা প্রতিষ্ঠিত আমাদের মনির হোসেন ভাই কমেন্টস করেছেন, আফনান স্যারের ক্লাস মানে বিপুল প্রশংসা করেছেন, ধন্যবাদ। আমি আসলে এতটা প্রশংসার যোগ্য নই যতটুকু প্রশংসা ওনারা আসলে করেন। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখেন। আচ্ছা, বিশ্বে অর্থনৈতিক দিয়ে বাংলাদেশের অবস্থান কততম স্যার? এগুলো একটু পরে আসি আপু। হ্যাঁ, মেঘান্বিতা অপসরী, নামটা শুনে তো মেয়ে মনে হচ্ছে, আপু বললাম আর কি। আমরা একটু পরে আসি, কেমন? এই বিষয়গুলো নিয়ে আমরা আসবো, খুব তাড়াতাড়ি আসবো। তবে এখন যদি বলেন, এই মুহূর্তে বলেন যে বর্তমানে বিশ্বের অর্থনীতির অবস্থা কেমন, এইটা এক একটা গবেষণা সংস্থা এক এক রকমভাবে বলে। তবে এটি কখনো রিপোর্ট আসছে 41, কখনো রিপোর্ট আসছে 42। তবে আমরা আশা করছি 2041 সালের মধ্যে ভিশন 41 যদি ইনশাল্লাহ বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশ বিশ্বের 23তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে এবং আরো আগেও চলে যেতে পারে। আচ্ছা, এবার আসেন আমরা যদি বলা হয় যে একটা নর্মাল কোয়েশ্চেন, যে আপনি যদি একটা সমবায় প্রতিষ্ঠা করবেন, সমবায় মালিকানা, তো সেখানে মালিক কয়জন থাকবে? রাষ্ট্রীয় মালিকানা তো রাষ্ট্র সকল জনগণের হয়ে পরিচালনা করে, বাট সমবায় প্রতিষ্ঠান যদি হয় সেখানে কয়জন থাকবেন? একটি সমবায় প্রতিষ্ঠানে সর্বনিম্ন সদস্য হতে হবে 20 জন। কয়জন বলেছি? সমবায় প্রতিষ্ঠানে সর্বনিম্ন সদস্য হতে হবে 20 জন। কেমন? আচ্ছা, এরপরে রয়েছে ব্যক্তিগত মালিকানা। এবার ব্যক্তিগত মালিকানার ভিতরে আমরা কিছু ডিভাইড করতে পারি। হতে পারে সেটা অংশীদারি, হতে পারে সেটা পাবলিক লিমিটেড কোম্পানি, হতে পারে সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। অংশীদারি প্রতিষ্ঠান যদি অংশীদারি প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে সর্বনিম্ন 2 জন। কারণ অংশীদার যেহেতু, 2 জনের কমে কি আপনি অংশীদার হতে পারবেন? নিশ্চয়ই না। 2 জনের কমে তো আপনি অংশীদার হতে পারবেন না। তো বর্তমানে বাংলাদেশে অংশীদার আইন হচ্ছে 1932 সালের। তো এই 32 সালের অংশীদার আইন অনুযায়ী আপনি সর্বনিম্ন 2 জন আপনি করতে পারবেন। এবং
সর্বোচ্চ 20 জন আপনি রাখতে পারবেন। যেখানে সমবায় সমিতি শুরুই হয় 20 জন থেকে, সেখানে অংশীদারি হলো সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। কিন্তু এটা যদি ব্যাংকিং হয়, ব্যাংক হলে কি হবে? ব্যাংক হলে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 10 জন। এগুলো কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে এবং আমাদের সিলেবাসের এটি বাংলাদেশ বিষয়াবলিতে রয়েছে। কেমন? আমি যে তথ্যগুলো দিচ্ছি একটু মাথায় রাখার চেষ্টা করবেন। বাংলাদেশের প্রচলিত অংশীদারি আইন 1932 সাল, এই 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী কোনো একটি অংশীদারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন হতে হবে। তবে সেটি যদি ব্যাংকিং অংশীদারি হয় সেক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 10 জন। আর যদি ব্যাংকিং না হয়, সাধারণ অংশীদারি প্রতিষ্ঠান হয়, তাহলে সর্বোচ্চ 20 জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এখন এখন একটা কথা, সেটা হচ্ছে যে আমরা অংশীদার ব্যবসার ক্ষেত্রে কোনো একটি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি কথা লেখা লাগবে। আমরা মাঝে মাঝে এই কথাটার অপপ্রয়োগ দেখি। সেটা হলো বিভিন্ন প্রতিষ্ঠানের আগে মেসার্স কথাটা লেখা থাকে। এক মালিকানা ব্যবসায়ে আপনি মেসার্স কথাটা লিখতে পারবেন না। মেসার্স কথাটা শুধু সেখানেই থাকে, মিস্টারের বহু বচন হলো মেসার্স। কেমন? মেসার্স দিয়ে বোঝানো হয় হচ্ছে এখানে অনেকগুলো মিস্টার বা জনাব আছেন। আমি কথা নিশ্চয়ই বোঝাতে পেরেছি আপনাদেরকে। মিস্টারের বহু বচন হচ্ছে মেসার্স, আর মেসার্স মানে কয়েকটা বহু বচনের মধ্যে এইটা একটা শব্দ। মেসার্স কোনো একটা প্রতিষ্ঠানের উপরে লেখা থাকার মানে হচ্ছে, মানে মিস্টার মানে জনাব, আর মেসার্স মানে জনাবগণ, নাকি? মানে একাধিক জনাব এখানে আছেন। তার মানে কোনো প্রতিষ্ঠানের শুরুতে যদি মেসার্স কথাটা থাকে তাহলে সেটা অংশীদারি। অনেকে ভুল করে বোঝে না, এটা লিখে দেয় আর কি। আচ্ছা, তাহলে আমরা সংবিধানের 13 নং অনুচ্ছেদ অনুযায়ী যে মালিকানা নীতিগুলো পেয়েছিলাম, সেখানে আমরা দেখেছি রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, সমবায় সম্পর্কিত কি হতে পারে, তথ্য হতে পারে, আমরা এটা জেনে নিয়েছি। কেমন? আচ্ছা, তারপরে আমরা দেখেছি যে ব্যক্তি মালিকানা। ব্যক্তি মালিকানা কি ধরনের হতে পারে? এক মালিকানা হতে পারে, যৌথ মালিকানা হতে পারে, বা অংশীদারি হতে পারে। অংশীদারি ব্যবসা আবার কয়েক ধরনের হতে পারে। সেটা ব্যাংকিং হতে পারে, সাধারণ অংশীদারি হতে পারে। আবার আর এক ধরনের বিষয় এটা আমাদের কাজ করবে, সেটা হলো আমরা অনেক সময় শুনে থাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। এক্ষেত্রে কোনো একটি প্রতিষ্ঠান প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে হলে তাকে সর্বনিম্ন সদস্য, যেহেতু এটা একটা অংশীদারি প্রতিষ্ঠান, সর্বনিম্ন সদস্য সংখ্যা 2, সর্বোচ্চ 50। 2 থেকে 50 যদি কোনো একটি প্রতিষ্ঠানের শেয়ার সংখ্যা হয় বা অংশীদারি প্রতিষ্ঠান হয়, তাহলে সেটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। আচ্ছা, আর যদি এই সংখ্যাটা 50+ হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। তার মানে পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 2 থেকে সর্বোচ্চ, মানে যত শেয়ার সংখ্যা 50-এর বেশি হতে হবে, যত যায় উপরে সমস্যা নেই। আর প্রাইভেট হতে হলে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে হলে তাকে অবশ্যই 2 থেকে 50 জনের মধ্যে সদস্য সংখ্যা সীমাবদ্ধ রাখতে হবে। 50-এর উপরে হয়ে গেলে সেটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যায়। আমরা লিমিটেড কথাটা কেন ব্যবহার করি? লিমিটেড কথাটা মানে, লিমিটেড মানে সীমাবদ্ধ। এই কারণে সীমাবদ্ধ যে যতটুকু পরিমাণ শেয়ার কিনবে সে ততটুকুই প্রফিট অথবা দায় বহন করবে। মানে তার দায়টা হচ্ছে তার শেয়ার যতটুকু, ঠিক ততটুকু। মনে করুন যে আমি একটি প্রতিষ্ঠানের টোটাল মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, আমি 5,000 টাকার শেয়ার কিনেছি। তাহলে আমি কিন্তু, যদি প্রতিষ্ঠান যদি 1 লক্ষ টাকা দেনা করে, আমি কিন্তু 5,000 টাকারই দেনা বহন করব, আমি কিন্তু 1 লক্ষ টাকা দেনা বহন করব না। তার মানে এই লিমিটেড কথাটা এই কারণে ব্যবহৃত হয় যে আপনি ঠিক যতটুকু শেয়ার ঠিক ততটুকুই দায় আপনার, এর বেশি নয়। কেমন? আচ্ছা স্যার, তাহলে পাবলিক যে ইউনিভার্সিটি ওটা কিভাবে? ও আচ্ছা, ঠিক আছে, এটা সেটা না ভাইয়া। অর্থনীতির যতগুলো শাখা রয়েছে এর মধ্যে একটি রয়েছে হচ্ছে পাবলিক ফিনান্স, পাবলিক ফিনান্স না, পাবলিক ইকোনমিক্স। এই পাবলিক ইকোনমিক্স বিষয়টা হচ্ছে জন অর্থনীতি। কেমন? আর জন অর্থনীতি হলো সরকারের সাথে সম্পর্কযুক্ত। তার মানে পাবলিক ইউনিভার্সিটি হলো সরকারি ইউনিভার্সিটি। আশা করি বুঝতে পেরেছেন আপনি। আচ্ছা, তার মানে আমরা কিন্তু ব্যক্তি মালিকানাও কত ধরনের হতে পারে, অংশীদারি হতে পারে, সেটি লিমিটেড কোম্পানি
মানে পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড, সেই বিষয়গুলো আমরা দেখলাম। এবং সে যদি ব্যাংক হয় কেমন হতে পারে সেটাও আমরা দেখলাম। কেমন? আচ্ছা, তো আসুন আমরা এখন আলোচনাটা একটু দূরে নিয়ে যাই। কেমন? একটু দূরে নিয়ে যাই। আপনারা যারা যারা এখনো নতুন এসেছেন, আপনাদেরকে আমি বলেছি অনুরোধ না, আপনাদের কাছে কিন্তু আমাদের দাবিটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করবেন। কেমন? আমরা আপনাদের কাছে এটাই চাচ্ছি যে আপনারা আমাদের লাইভটা বেশি বেশি করে আপনাদের আইডি থেকে শেয়ার করবেন। একবার সবাই একবার অন্তত, যারা করেননি একবার করে আমাদের একবার লাইভটা শেয়ার করে দিন। আচ্ছা, এখন আসুন ফরিদুজ্জামান বাবু, শেয়ার বাজার সম্পর্কে ডিটেলস আলোচনা চাই। জি অবশ্যই ভাইয়া, শেয়ার বাজার সম্পর্কে ডিটেলস আলোচনায় যাব। আমাদের বাংলাদেশ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ও বাংলাদেশের শিল্প ও বাণিজ্য। কেমন? আজকে আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব, পরবর্তীতে শিল্প ও বাণিজ্য নিয়ে আলোচনা করব। তখন ব্যাংক, বিমা, শেয়ার মার্কেট, এই জিনিসগুলো সম্পর্কে আমরা তখন আলোচনা করব। কেমন? তো আজকেও আমরা কিছুটা ধারণা পাবো এবং তখন ওই কিছু কথা যেগুলো শেয়ার মার্কেটে আমরা আলোচনা করব সেই বিষয়ের একটা বেসিক ধারণা আজকে থাকবে। কেমন? আচ্ছা, সবুজ খানজিলাল শেয়ার করেছি স্যার, অসংখ্য ধন্যবাদ সবুজ খানজিলালকে শেয়ার করার জন্য। আচ্ছা, এবার আসেন আমাদের বিসিএস এর যে সিলেবাসটি রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে, ফার্স্টে যেটি রয়েছে বাংলাদেশের উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো। কেমন? উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো। তো আমরা সিলেবাসটা যদি আমরা দেখি, একটু ফলো করি, তো সিলেবাসের ফার্স্টেই যদি আমরা আপনারা দেখবেন রয়েছে উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী। উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয় ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি মানে এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। এইখান থেকে মার্কস আসবে হচ্ছে 3 মার্কস আসবে 3। তো আমরা আজকে আসলে আলোচনাটা এমনভাবে করার চেষ্টা করবো যাতে করে আপনার 3 মার্কস ইনশাল্লাহ কাভার করে। কেমন? ফার্স্টে আমরা সিলেবাস ধরে ধরে পড়ি। উন্নয়ন পরিকল্পনা পড়তে গেলে আমাদের কিন্তু একটা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে বিডিএফ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, সেই দেশকে এগিয়ে নেওয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশ্বের বড় বড় নেতাদের কাছে দু হাত পেতে সাহায্য প্রার্থনা করছিলেন, যাতে করে যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষদেরকে বাঁচানো যায়, নতুন করে দেশটিকে ঢেলে সাজানো যায়। উনি অনেক কষ্ট করে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা আনার চেষ্টা করছিলেন। তখন 1974 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশকে সাহায্য করার জন্য বিভিন্ন দেশ এবং সংস্থা একত্র হয় এবং সেটির নাম দেওয়া হয় প্যারিস কনসোর্টিয়াম। এবং 1974 সালে ফার্স্ট এটি সম্মেলন হয়েছিল প্যারিসে। 2001 সাল পর্যন্ত এটি প্যারিসেই হতো, কিন্তু 2003 সাল থেকে কন্টিনিউ এটি বাংলাদেশে হচ্ছে। 2003 সাল থেকে কন্টিনিউ এটি বাংলাদেশে। এটা প্রতি বছর হয় না, কখনো হওয়ার কথা প্রতি বছর, কখনো প্রতি বছরও হয়, কখনো গ্যাপ দিয়ে হয়। 2003 সাল থেকে বাংলাদেশে কন্টিনিউটা হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশে হয়েছে 7 বার। এই যে করোনা হওয়ার ঠিক আগেই 29 এবং 30 জানুয়ারি 2020 সালে আপনার শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর 2 দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। 2010 সালে প্যারিস কনসোর্টিয়ামের নাম পরিবর্তন করে নাম রাখা হয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, বিডিএফ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, বিডিএফ। কেমন? আচ্ছা, এই বিডিএফ এটি মোর দেন 37 মেম্বার্স এর রয়েছে। প্রতিনিয়তই বিভিন্ন এনজিও এখানে অ্যাড হচ্ছে, জাতিসংঘের অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্গানগুলো অ্যাড হচ্ছে, ইন্ডিয়ান, নেদারল্যান্ড, ইউকে সহ অনেকগুলো দেশ এখানে ইনভলভ রয়েছে। এবং এই টোটাল বিষয়টা সমন্বয় করে হচ্ছে বিশ্বব্যাংক। 33তম বিসিএসে এবং ইমিডিয়েট 33তম বিসিএস, এবং আগেও এখান থেকে কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে যে বিডিএফ যেটা
যেটাকে আগে তো প্যারিস কনসোর্টিয়াম নাম ছিল, যে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয় করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী প্রতিষ্ঠান কোনটি? এরকম কোশ্চেন এসেছিল, সেটা উত্তর হবে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক এই বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয় করে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয় করে কোন প্রতিষ্ঠান, সেটি হচ্ছে বিশ্ব ব্যাংক। মজার বিষয় বন্ধুরা, এইবার এইখান থেকে আমার ধারণা একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, কারণ যেহেতু 2020 সালে, মানে 2020 সালের আগে 2018 সালে একবার হয়েছিল এটি, সুতরাং 2020 সালে হয়েছে, আমাদের পরীক্ষা এটা আসাটা খুব মানে পসিবিলিটি রয়েছে এই কারণে, কারণ এখানে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উপর গুরুত্ব আরোপ করে এই বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের এই সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি বলেছেন আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি বাস্তবায়ন করতে গেলে প্রচুর পরিমাণ অর্থ দরকার এবং তাদের কাছে সাহায্য কামনা করা হয় যাতে করে এই পরিমাণ অর্থ আমরা পেতে পারি, যাতে করে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলো বাধাগ্রস্ত না হয়। তো এখান থেকে দেখেন আমরা এই উন্নয়ন পরিকল্পনা থেকে আমরা আর একটা বিষয় পেয়ে গেলাম, সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি আসলে কি? এটি কি? কারা প্রথমের ধারণা নিয়ে এসেছিল এবং বাংলাদেশে সর্বপ্রথম কবে এটি শুরু হয় এবং বর্তমানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিদ্যমান রয়েছে সে সম্পর্কে আমরা জানব। কারণ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে 35তম বিসিএসই একটি কোশ্চেন হয়েছিল এবং আপনারা বিভিন্ন পরীক্ষাগুলোতে কোশ্চেন অহরহ পাবেন। কেমন? পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক বলা হয় সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিনকে। উনি সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করেন এবং সোভিয়েত ইউনিয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সফল প্রয়োগ ঘটান। সেটি দেখে বিশ্বের বিভিন্ন দেশগুলো উদ্বুদ্ধ হয়ে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো প্রণয়ন করে। বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছিলেন। 1973 সাল থেকে 78 সাল পর্যন্ত এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল। 15ই আগস্ট 1975 সালে জাতির জনক এবং তার পরিবারের নির্মম হত্যাকাণ্ডের পর শাহাদত, আশা করি ওনারা শাহাদতের মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। তো তারা শাহাদত বরণ করার পর 1978 সালে এসে একটু বাধাগ্রস্ত হয়। তখনকার যে সরকার ছিল, তখনকার সরকার তারা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নেয়নি, তারা জাস্ট 2 বছরের জন্য একটি দ্বিবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছিল। এটি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত একবারেই এটি হয়েছিল, 2 বছরের জন্য দ্বিবার্ষিক পরিকল্পনা। 1978 থেকে 1980 সাল পর্যন্ত দ্বিবার্ষিক পরিকল্পনা হয়েছিল। এরপর থেকে আবার 80 সাল থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় এবং এটি বর্তমানে আছে। কিন্তু এখানে একটি কথা রয়েছে, আপনারা একটু কাগজ কলম হাতে নিন। যদি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1973 সাল থেকে 78 সাল পর্যন্ত হয়, আবার একটি দ্বিবার্ষিক পরিকল্পনা যদি 78 সাল থেকে 80 সাল পর্যন্ত হয়, তাহলে আমরা মোটামুটি এখন পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা একটাই পেলাম। কিন্তু 1980 টু 85 তাহলে এটা হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1985 টু 90 এটা হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1990 টু 95 এটা হয় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এইখানে এসে কিন্তু আমরা মোটামুটি একটি জায়গায় বাধাগ্রস্ত হব, কারণ আমরা বলছি যে এই 2020 সালের 1 জুলাই থেকে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে, কিন্তু আপনারা ঠিক এইভাবে 5 বছর যোগ করে করে দেখেন তো আসলে এখন কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হওয়ার কথা ছিল। তাহলে আমাদের ঘাপলাটা কোথায়? তাহলে নিশ্চয়ই ঘাপলার ওই জায়গা থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেটা আমাদের সিলেবাসে স্পষ্ট করে বলা আছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাই না? এবং 35তম বিসিএস এখান থেকে সরাসরি কোশ্চেন এসেছিল যে সপ্তম পঞ্চবার্ষিকীর পরিকল্পনার মেয়াদ কত সাল, সরাসরি এখান থেকে কোশ্চেন এসেছিল। মেঘান্বিতা অপশনে 2020 সালের কত তারিখে বঙ্গবন্ধু সম্মেলন, তারিখ ভুলে গেছি স্যার, আরেকবার বলুন। হ্যাঁ, 29 এবং 30 জানুয়ারি। 30-31 জানুয়ারি, মেবি বলে কোনো কথা নাই ভাইয়া, হ্যাঁ হতে পারে বলে কথা নাই, 29 এবং 30 জানুয়ারি। আচ্ছা,
শিওর হয়ে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, আপনারা কিন্তু কাগজ কলম একটা কাজ দিয়েছি, কিন্তু পঞ্চবার্ষিক এখান থেকে একটা কোয়েশ্চেন হবে। এবং এইবার মানে 41তম বিশেষ প্রিলিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বিশেষ করে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটি কোয়েশ্চেন আসার সম্ভাবনা আমার ধারণা 99%। উজ্জ্বল লিখেছেন 7th 2016 থেকে 21, 2016 থেকে 21, 20 উজ্জ্বল লিখেছেন 2016 to 20 7th। আর কেউ? আমি বলেছি যে আমি কিন্তু 7th জানতে চাই নাই, আমি বলেছি আপনার 5 বছর করে যোগ করে দেখেন তো আসলে কি পরিমাণ হয় 5 বছর করে। মেঘান্বিতা অপসরী 1997 টু 2002 পঞ্চম বার্ষিকী, মানে ওখানে পঞ্চম বিষয়টা আপনি বলছেন না, এইখানে আবার একটা বিষয় রয়েছে, কেননা ওখানে একটা প্রেক্ষিত পরিকল্পনা নেওয়া হয়েছিল, ঠিক আছে, 1997 টু 2000, ওইটা বিষয়টা একটু ডিফারেন্ট। আচ্ছা, আমি একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনার হিসাবে একটা গড় মিল লেগে যাবে আপনি যদি 5 বছর করে যোগ করেন। দেখেন 1995 সাল পর্যন্ত আমরা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেয়েছিলাম, যদি 95 টু 2019 মানে 2000 সাল, এখানে পাই আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তার মানে 2000 থেকে 2005 সাল পর্যন্ত আমরা পাই কততম? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তার মানে 2005 থেকে 10 পাই অষ্টম, 10 থেকে 15 পাই নবম, 15 থেকে 20 পাই দশম। তাহলে এখন কি 11 পঞ্চবার্ষিকী পরিকল্পনা হওয়ার কথা ছিল না? বিষয়টা এরকম। তাহলে আসলে ঘাপলাটা কোথায়, মানে সমস্যাটা কি, এই সমস্যাটাকে আমাদের দেখার দরকার। মজার বিষয় হলো 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত এইখানে 15 বছরের একটি কম্বাইন্ড একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল, যার কারণে তিনটা পরিকল্পনা ওইখানে ঢুকে গেছে। কেমন? তিনটা পরিকল্পনা ওইখানে একবারে ঢুকে গেছে। হ্যাঁ, এটাকে বলা হয় পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কেমন? এটি 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত হয়েছিল। এইবার মিলান তো দেখি, পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি আমরা বাদ দিয়ে ফেলি, তাহলে আমরা আবার হিসাব করে দেখি, এইবার দেখেন মিলে যাবে। তার মানে 2010 থেকে 15 সাল পর্যন্ত হলো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 2015 থেকে 20 হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং 20 থেকে 25 হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখানে অনেকে দেখা যাচ্ছে যে 2016 থেকে 20 লিখছেন। এইখানে ব্যাপারটা হচ্ছে আমাদের অর্থ বছরের সাথে সম্পর্কযুক্ত। আমরা জানি আমাদের অর্থ বছর হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। কেমন? 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। এই জন্য দেখা যাচ্ছে যে এই মনে হচ্ছে যে 6 বছর, আপনি 20-এর সাথে 6 বছর যোগ করলে কিন্তু 2025 হয়। কিন্তু মজার বিষয় হলো ওই যে অর্থ বছরের তো অর্ধেক বছর ভেঙে গেছে, এই কারণে বিষয়টা এরকম হচ্ছে। কেমন? আচ্ছা, রৌনক হাসান লিখছে, এখন অষ্টম চলে কেন ভাইয়া? জুলাই মাসের 1 তারিখ কি এসেছে যে অষ্টম শুরু হবে? এখন চলছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 30 জুন পর্যন্ত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যুক্ত হবে। আমাদের সাথে যোগ দিয়েছেন কাজী রায়হানুজ্জামান, গত ক্লাসে যার কথা বলেছিলাম আপনাদেরকে, 31তম বিসিএস এর কাস্টমস ক্যাডারে উনি আছেন, বর্তমানে ইংল্যান্ডে আছেন। উনি ইংল্যান্ড থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ কাজী রায়হানুজ্জামানকে। তো একদিন আমি তাকে আমন্ত্রণ জানাবো যে আমাদের সাথে লাইভে এসে আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে কিছু কথা বলার জন্য। কারণ আমার মনে হয় ওনার মতো একজন এরকম একটা চাকরিতে থেকে এরকম অনেস্ট থাকা, আসলে কি মনে করুন যে আমার ডিসঅনেস্ট হওয়ার সুযোগই নাই আমার ডিসঅনেস্ট হওয়ার, আমি সৎ হয়ে বসে আছি। আর যার লক্ষ লক্ষ পথ রয়েছে ডিসঅনেস্ট হওয়ার, তার মধ্যে যিনি সৎ, উনি হলো প্রকৃত সৎ আমার মনে হয়। কেমন? তো এরকম প্রকৃত সৎ একজন সরকারি কর্মকর্তা যদি একদিন আমাদের লাইভে আসে, আমাদের শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে একটু কথা বলেন, আমার মনে হয় আমাদের
শিক্ষার্থী বন্ধুরা অনেক ইন্সপায়ার্ড হবে। আমি আশা করব কাজী রাহিমুজ্জামান আমাদের সঙ্গে একদিন যোগ দেবেন। আচ্ছা, আমরা যে আলোচনাটি করছিলাম সেটি হচ্ছে যে তাহলে এখন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে, যেটি 2020 সালের 1 জুলাই থেকে শুরু হয়ে 30 জুন 2025 সালে গিয়ে শেষ হবে। তাহলে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে, আবার একটু লিখে আমাকে জানান কেমন। রাসেল আহমেদ রাজ, 15 বছরের জন্য কি তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে এমডিজি? না ভাইয়া, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এমডিজি না, কারণ এটি শুরু হয়েছিল 1995 সাল থেকে। কারণ এমডিজি শুরু হয়েছে 2000 সাল থেকে। আমি কথা বোঝাতে পেরেছি নিশ্চয়ই, কেমন। তবে এমডিজি সেখানে একটা ভূমিকা পালন করেছে, এটা বলতে পারি পরবর্তীতে। কারণ এটি 1995 সালে 15 বছর মেয়াদে একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল, এটাকে বলে পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে, কেমন। আশা করি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে ক্লিয়ার, ইনশাল্লাহ। আসলে পরীক্ষায় পারতে হবে, কিন্তু তার মানে এখন পর্যন্ত মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে বাংলাদেশে ইমপ্লিমেন্টেড হয়েছে হচ্ছে 7টি, ঘোষিত হয়েছে 8টি, 8 নাম্বারটা শুরু হবে। বাংলাদেশে দ্বিবার্ষিক পরিকল্পনা একবার নেওয়া হয়েছিল 1978 থেকে 80 সাল পর্যন্ত, এবং 15 বছর মেয়াদি একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল একবার 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত। রৌনক হাসান চমৎকার একটা কোশ্চেন করেছেন, আমি এই কোশ্চেনটাতে আসতাম। প্রেক্ষিত পরিকল্পনা কি 5 বছরের বেশি পরিকল্পনা? আচ্ছা, কেমন। ইনায়া দুন্না নিপালে এখন কি তাহলে এখন সপ্তম চলে? জি আপু, এখন সপ্তম চলছে, 30 জুন পর্যন্ত এটি চলবে, তারপরে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হবে। আফিয়া আক্তার রুবি, হ্যাঁ আফিয়া আক্তার রুবিকে ধন্যবাদ। 1995 সালে 2010 সাল পর্যন্ত পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল। আচ্ছা, প্রেক্ষিত পরিকল্পনা এই জিনিসটা কি? প্রেক্ষিত পরিকল্পনাটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট টাইম ফ্রেমকে লক্ষ্য রেখে কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করা। সেই লক্ষ্যটা এক বা একাধিক হতে পারে, কেমন, এক বা একাধিকও হতে পারে। যেমন আমরা বলছি ভিশন 21, এটা একটা প্রেক্ষিত পরিকল্পনা। ভিশন 41, এটা একটি প্রেক্ষিত পরিকল্পনা। কারণ দেখেন, আমরা বলছি যে 2041 সালের মধ্যে বাংলাদেশ উচ্চ আয়ের দেশ হবে। তাহলে উচ্চ আয়ের দেশ হয়, এটা আমার একটা ভিশন। এই ভিশনটা বাস্তবায়নের জন্য আমি 2041 সাল পর্যন্ত পরিকল্পনা নিয়েছি, এটাকে বলা হয় প্রেক্ষিত পরিকল্পনা। এরকম যত কোনো একটি নির্দিষ্ট ভিশন অর্জন করার জন্য, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা ভিশন অর্জন করার জন্য যেই পরিকল্পনা হাতে নেওয়া হয়, এটাকে বলা হয় প্রেক্ষিত পরিকল্পনা। সেটি 5 বছরের বেশিও হতে পারে, কমও হতে পারে, অনেক বেশি হতে পারে, কেমন। আচ্ছা, মেঘান্বিত অপসরি স্যার কোন দেশে এটি প্রবর্তন করেন? এটি সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, তৎকালীন জোসেফ স্ট্যালিন সোভিয়েত প্রেসিডেন্ট, উনি এটি চালু করেছিলেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি, এটা একটু বলবেন? পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হচ্ছে 5 বছর মেয়াদি একটি পরিকল্পনা করা, যে 5 বছরে আমি কোথায় যেতে চাই, কি করতে চাই, কি হতে চাই, আমি আমার রাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চাই, সেই অনুযায়ী আমি কিভাবে সাজাবো সব কিছু, যে পরিকল্পনাটা করা হয় সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সবুজ খানজিলাল, ভিশন ভার্সেস মিশন। ভিশন ভার্সেস মিশন, এটা একটা সহজ উত্তর দিয়ে দেই। আপনি বিসিএস ক্যাডার হতে চান, এটা আপনার ভিশন। আর ক্যাডার হওয়ার জন্য, প্রতিটা সাবজেক্টে ভালো করার জন্য যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিকল্পনা হাতে নিয়েছেন, এই প্রত্যেকটা হচ্ছে মিশন। তার মানে বাংলাদেশ 2041 সালের মধ্যে উচ্চ আয়ের দেশ হবে, এটা হলো ভিশন। এই ভিশনটা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের শিক্ষা খাতে অগ্রগতি দরকার, স্বাস্থ্য খাতে অগ্রগতি দরকার, বাংলাদেশের অবকাঠামো খাতগুলোর অগ্রগতি দরকার। এই শিক্ষা খাতে অগ্রগতি করার জন্য একটি মিশন হাতে নেওয়া হলো, এটা একটা মিশন। অনেকগুলা মিশন একটি ভিশন বাস্তবায়নের জন্য কাজ করে, কেমন। তেমন অনেকগুলা মিশন মিলে একটি ভিশন। মিশনগুলো হয় সাধারণত স্বল্প মেয়াদী, আর ভিশন হয় হলো দীর্ঘমেয়াদী। আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আচ্ছা, সবুজ কুমার সাথে পার্সপেক্টিভ প্ল্যান বা প্রেক্ষিত পরিকল্পনা, যে লং টার্ম প্ল্যান। হ্যাঁ, প্রেক্ষিত পরিকল্পনা সাধারণত লং টার্ম প্ল্যান, আমি বলেছি সাধারণত এটা লং টার্ম প্ল্যান, কিন্তু আপনি স্বল্প মেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা আপনারা দেখে থাকবেন,
কেমন, দেখে থাকবেন। তবে সাধারণত এটি প্রেক্ষিত পরিকল্পনাটা একটু দীর্ঘমেয়াদে নেওয়া হয়ে থাকে। কেমন? আচ্ছা, এবার আমরা মোটামুটি পরিকল্পনাটা আমরা দেখলাম। এবার আসেন প্ল্যানিং মিনিস্ট্রি নিয়ে। এই যে রাসেল আহমেদ রাজ খুব আর একটা প্রশ্ন করেছে, আমি এখনই এটা শুরু করতাম, যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে কে, অর্থ মন্ত্রণালয় নাকি পরিকল্পনা মন্ত্রণালয়? চমৎকার একটা কোয়েশ্চেন। আপনি এরকম ক্রিয়েটিভ কিছু কোয়েশ্চেন করবেন, কেমন, যেটা আনসার দিয়ে অনেক মানে মজা পাই আর কি। আচ্ছা, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে পরিকল্পনা মন্ত্রণালয়টা মনির হোসাইন লিখেছেন, দ্যাটস ফ্যান্টাস্টিক এক্সপ্লেনেশন অন ভিশন অ্যান্ড মিশন। থ্যাংক ইউ মনির স্যার ফর ইউর গুড কমপ্লিমেন্ট। আচ্ছা, তো পরিকল্পনা মন্ত্রণালয় যে কাজগুলো করে থাকে সেগুলো সম্পর্কে আমরা একটু পরিষ্কার কয়েকটা পরিষ্কার ধারণা নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কে করে, অর্থ মন্ত্রণালয় করে না পরিকল্পনা মন্ত্রণালয় করে। কেমন? মুজিবনগর সরকার যখন প্রতিষ্ঠিত হয় তখনই পরিকল্পনা মন্ত্রণালয় ছিল। দেশ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন স্বাধীনতা অর্জিত হয়, তো তারপরেই বাংলাদেশে 31 জানুয়ারি 1972 সালে আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। এবং এটাকে পরিকল্পনা মন্ত্রণালয় তখন আমাদেরকে বলে মানে প্ল্যানিং কমিশন। কেমন? প্ল্যানিং কমিশন। শুরুতে এই প্ল্যানিং কমিশনের প্রধান থাকতেন পরিকল্পনা মন্ত্রী। পরবর্তীতে এটা বিভিন্ন সময় চেঞ্জ হয়েছে। বর্তমানে প্ল্যানিং কমিশনের প্রধান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং মানে প্রধান বলতে চেয়ারপারসন বলা হয় তাকে, এবং ডেপুটি চেয়ারপারসন হচ্ছেন প্ল্যানিং মিনিস্ট্রির যিনি আছেন দায়িত্বে। এখন এই কমিশনের মোট সদস্য সংখ্যা হচ্ছে 15টি। এই প্ল্যানিং কমিশনের ভাগ রয়েছে দুইটা। এই দুইটা ভাগের একটাকে বলা হয় হচ্ছে এনইসি, নেক, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এবং আরেকটি ভাগ রয়েছে, এটাকে হলো একনেক, ইসিএনইসি, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। কেমন? একনেক আমরা যেটাকে বলে থাকি। একনেকের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী, এবং বিকল্প প্রধান হচ্ছেন অর্থমন্ত্রী। এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায়, বিসিএস এর পরীক্ষায় কোশ্চেন এসেছিল, একনেকের প্রধানকে এবং বিকল্প প্রধানকে। আচ্ছা, তাহলে আমরা প্ল্যানিং কমিশনের দুটো পেলাম। কেমন? দুটো পেলাম। একটা হচ্ছে এনইসি, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, আর একটা হলো একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এখন এই এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল যে কাজটি করে সেটা হচ্ছে 50 কোটি টাকার উপরে যে প্রকল্পগুলো আছে সেগুলোর অনুমোদন হয় হলো একনেকে, এবং বাংলাদেশে যত বিনিয়োগ সংক্রান্ত ডিসিশনগুলো সেগুলো বিষয়ে সিদ্ধান্ত হয় একনেকে, এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি সম্পর্কিত ডিসিশনগুলো, তারা কিভাবে চলবে সেই সম্পর্কিত ডিসিশনগুলো হয়। অনেক কাজ এখানে। তো বেসিক্যালি কয়েকটা বিষয় মনে রাখবেন, সেটা হলো 50 কোটি টাকার উপরের প্রকল্পগুলো একনেকে অনুমোদন হতে হয়, একনেকে সেটা অনুমোদিত হতে হবে। অন্যগুলো নর্মাল অন্যান্য প্রসেস আছে, তার মাধ্যমে সেটা করা যাবে। আর এই যে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এরা যে কাজটি করে, এরা হচ্ছে যে একটি দেশের উন্নয়নের জন্য কি ধরনের পরিকল্পনা করার দরকার, ওনারা এই পরিকল্পনাগুলো করে থাকে। কেমন? এনারা এই পরিকল্পনাগুলো করে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে এই যে যত পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যত প্রেক্ষিত পরিকল্পনা, এবং শুধু তাই নয়, বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত, বাজেট প্রণয়ন, এই সবগুলো কাজ প্ল্যানিং কমিশনের মাধ্যমে হয়ে থাকে। কেমন? তারা
তথ্যগুলো দিয়ে কোথায় কি করতে হবে সেই জিনিসগুলো করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় এবং সেই অনুযায়ী ডিসিশনগুলো সাধারণত হয়ে থাকে। কেমন? সেই অনুযায়ী ডিসিশনগুলো হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা উন্নয়ন সংক্রান্ত আচ্ছা, কোশ্চেনটা যদি আমি একটু ঘুরায় করি, আচ্ছা বলেন তো, এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটি প্রণয়ন করে কে? একটু আমাকে একটু কমেন্টসে জানান। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি এটি প্রণয়ন করে কে? আমাকে একটু কমেন্টে জানাবেন। প্ল্যানিং স্পর্শহীন ময়ূরাক্ষী লিখেছেন প্ল্যানিং কমিশনে কি একনেক? না, প্ল্যানিং কমিশনের ভাগ রয়েছে, তার মধ্যে একটা অংশ হচ্ছে একনেক। কেমন? গুড। আফিয়া আক্তার রুবি লিখেছেন প্ল্যানিং মিনিস্ট্রি। প্ল্যানিং মিনিস্ট্রি লিখেছেন, প্ল্যানিং কমিশন লিখেছেন, তবে মিনিস্ট্রি না লিখে কমিশনটা বললেই মানে বিষয়টা একটু অ্যাকুরেট হয়। কেমন? আচ্ছা, মোহাম্মদ জহিরুল্লাহ এনইসি লিখেছেন। না, এনইসি আসলে ওইভাবে আসবে না পরীক্ষা ভাইয়া, আপনার প্ল্যানিং কমিশন লিখেন। কেমন? এটা লিখলেই ভালো হয়। প্ল্যানিং কমিশন লিখেন, প্ল্যানিং কমিশন লিখেন। রাসেল আহমেদ রাজ হ্যাঁ উত্তর দিয়েছেন। মেঘান্বিত পরিকল্পনা মন্ত্রী, ও ভাইয়া এই মন্ত্রীদেরকে যদি আপনি একটা এগুলো করতে দেন এরা পারবে? এরা পারবে না। আপনার মানে সোজা বলে দিবেন প্ল্যানিং কমিশন এডিপি প্রণয়ন করে। শুধু পরে এটা বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়কে দিয়ে দেয়, কারণ এটা তো একটা পরিকল্পনা, কে কতটুকু বাস্তবায়ন করবে সেটা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে সেটা চলে যায়। ওরা সাধারণত তথ্যপত্রের ভিত্তিতে সেই জিনিসগুলো রেডি করে এবং ফাইনালি পাস হয়। এই ফাইনালি এই জিনিসগুলো কিন্তু পাস হয় গিয়ে কিন্তু সেই একনেকেই। কেমন? কারণ ওই যে বলেছি 50 কোটি টাকার উপরে হলে সেটা চলে যাবে একনেকে। আচ্ছা, আপনারা আমাদের মোটামুটি ভালোই আমাদের ভিউয়ার আমরা দেখতে পাচ্ছি। আপনারা এখনও যারা শেয়ার করেনি একটু আপনাদের শেয়ার বাটনটা প্রেস করে আমাদের লাইভটা শেয়ার করে দেবেন যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে। কেমন? আবারও বলি, মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। আমিও মানুষ, আমিও কিন্তু ভুলের ঊর্ধ্বে নই। তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে যতদূর সম্ভব ঠিক উপাত্তগুলো সরবরাহ করার জন্য। তারপর আমার ভুল হয়ে যেতে পারে, আপনারা আমাকে জানাবেন সেটা কমেন্টসে যে আমি তো আরেক জায়গায় এই তথ্যটা পেয়েছি, বিষয়টা আসলে কি। তখন আমরা আবার সেটা দেখব যে আসলে এই তথ্যর সাদৃশ্য কোথায় বা বৈসাদৃশ্য কোথায়, সেটা দেখে আবার আমরা চিন্তা করবো যে তাহলে এখানে হলোটা কি বা ভুলটা কোথায়। কেমন? এই জন্য আপনারাও কিন্তু পড়বেন, আমি যে বললাম আপনারাও পড়বেন, কোন বইয়ে কি আছে না আছে সেগুলোও দেখবেন। কেমন? তাহলে আপনাদের জ্ঞানের পরিধিটা বাড়বে। আচ্ছা, তাহলে আমরা এডিপি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, একনেক, এনইসি এগুলো সম্পর্কে ধারণা পেলাম। কেমন? আমাকে কি একটু আপনারা জানাতে পারবেন, আমাকে কি একটু এগুলো জানাতে পারবেন যে আচ্ছা, রাসেল আহমেদ রাজ লিখেছেন 50 কোটির কম প্রকল্পগুলি কে করে তাহলে? আচ্ছা, 50 কোটির কম প্রকল্পগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় সরাসরি করতে পারে। কেমন? তাদেরকে যে বাজেট দেওয়া হয় সেগুলো সরাসরি করতে পারে তারা। তো কিন্তু এটা এর বেশি হতে গেলে সেটা একনেকে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগে। কেমন? আচ্ছা আচ্ছা, আমরা একটু একটা কোয়েশ্চেন, সেটা পঞ্চবার্ষিক পরিকল্পনা আমার হিসাবে অষ্টম হয়। আর একবার বলবেন। ইব্রাহিম খলিল লিখছেন পঞ্চবার্ষিক হ্যাঁ, এই যে অষ্টমটা এই যে শুরু হবে 2000, আমরা তো বলি নাই দশম বা 11, আমরা বলেছি যে যদি ওইভাবে আসতো তাহলে হয়তো ওরকম হতো, কিন্তু মাঝখানে 15 বছরের একটা মেয়াদে একটা মানে পরিকল্পনা চলে যাওয়ার কারণে এখন সেটা অষ্টম। কেমন? আচ্ছা, আমাকে আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন যে বর্তমান এই 2019-20 অর্থ বছরে বাংলাদেশের এডিপির আকার কত? 2019-20 অর্থ বছরে বাংলাদেশের এডিপির আকার কত, এটা আমাকে একটু কমেন্টে জানাবেন। কেমন?
একটু গলাটা ফ্রেশ করে নেওয়ার জন্য একটু পোলো খাচ্ছি। আপনাদের তো দেওয়ার সুযোগ নেই, তাহলে হয়তো একটু দেওয়ার চেষ্টা করতাম। গুড। সবার আগে উত্তর করেছেন জান্নাতুল ফেরদৌস, 2,02,721 কোটি টাকা বর্তমানে 2019-20 অর্থ বছরে এডিপির আকার। ইব্রাহিম খলিল বলছে এনইসি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের কাজটা কি? এই যে যত পরিকল্পনাগুলো সাধারণত হয়ে থাকে প্ল্যানিং মিনিস্ট্রির, এই সবগুলো পরিকল্পনা তৈরি করা, সেগুলো সমন্বয় সাধন করা, কতটুকু বাস্তবায়িত হয়েছে সেই বিষয়গুলো দেখভাল করাই বেসিক্যালি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের কাজ। কেমন? মেঘান্বিত 2,02,000 এরকম কিছু, হ্যাঁ কাছাকাছি গেছেন। উজ্জ্বল লিখেছেন 2,02,721। মেঘান্বিত অবশ্যই কাছাকাছি গিয়েছেন। কেমন? মানে 2,02,000 বলে থেমে গেছেন, 721 কম পড়ে গেছে। সবুজ কুমার সাহা 1,00,000 টাকা, 1,00,000 কোটি টাকা না ভাইয়া, এটা আগে ছিল। আমরা 2019-20 অর্থ বছরের হিসাবটা বলেছি, সেটা হলো 2,02,721 কোটি টাকা। কেমন? ধন্যবাদ আপনাদেরকে, আমাদেরকে চমৎকারভাবে আমাদের সাথে থেকে কোঅপারেশন করার জন্য। আচ্ছা, তো আমরা এখন কয়েকটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমাদের কখনো পরীক্ষায় প্রশ্ন আসে, বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দেয় কোন সংস্থা, তখন আমরা কি বলবো? আবার যদি প্রশ্ন হয় বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দেয় কোন দেশ, অথবা দ্বিপাক্ষিকভাবে কোন দেশটি বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দেয়। যদি প্রশ্ন আসে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ মওকুফ করে কোন দেশ, এই কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। কেমন? বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। আচ্ছা, ফার্স্টে আমি একটু বলে দিই, যদি আপনারা কোথাও দেখেন, যদি পরীক্ষায় প্রশ্ন হয় বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দেয় কোন সংস্থা, খেয়াল করেন সংস্থা যদি বলে, তাহলে এটি সবসময় যে একরকম হবে তা কিন্তু না। এবছর আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, বিশ্বব্যাংক গ্রুপের একটি উইং। কেমন? যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দেয় কোন দেশ, তাহলে আমরা বলবো জাপান। বাংলাদেশকে যে দেশটি সবচেয়ে বেশি ঋণ দেয় সেটি হচ্ছে জাপান। কেমন? জাপান সাধারণত জাইকার মাধ্যম দিয়ে আমাদের বাংলাদেশকে হেল্প করে থাকে। আচ্ছা, থ্যাংক ইউ কানিজ ফাতেমা, মেঘান্বিতা অফসরি, জান্নাতুল ফেরদৌস, মিসবাহ আহমেদ। মানে আপনারা ঠিক উত্তর দিয়েছেন, তবে যারা জাপান লিখেছেন তারা দেশ চিন্তা করে লিখেছেন, আমি বুঝতে পেরেছি। আর যারা সংস্থা লিখেছেন তারা আইডিয়া লিখেছেন। এইবার আসেন আমরা যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে করি, যদি আমরা বলি যে এই যে 2019 সালে বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন যেটা এসেছে, এই বিনিয়োগ প্রতিবেদনে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে কোন দেশ? বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে কোন দেশ, তাহলে আমরা কি বলবো? বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে কোন দেশ, তাহলে আমরা কি বলবো? গুড। মেঘান্বিতা অফসরি, শুভ রহমান, স্পর্শহীন ময়ূরাক্ষী কোশ্চেন করেছেন, সিন্টু মুন্সি, উজ্জ্বল উত্তরটা ঠিক হয়নি, আমিরুল ইসলাম হ্যাঁ ঠিক উত্তর দিয়েছেন। মনে রাখবেন বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনটা প্রকাশ করে আংটাড, UNCTAD, আংটাড জাতিসংঘের বাণিজ্য বিষয়ক একটি উন্নয়ন সংস্থা। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। কেমন? আংটাড, UNCTAD।
তো এই আংটার বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনটা প্রকাশ করে প্রতি বছর। 2019 সালের বিনিয়োগ প্রতিবেদনে বাংলাদেশের সবচেয়ে যে দেশটি বেশি বিনিয়োগ করেছে সেটি হচ্ছে চায়না। কেমন? সেটি হচ্ছে চায়না, সেটি হচ্ছে চায়না। আচ্ছা, এবার আসেন, আমরা তো একটা উত্তর পেয়ে গেলাম। এবার আমরা মোটামুটি একটু সামনের দিকে আগাই, কেমন? সেটা হলো এই যে পরিকল্পনাগুলো হয়েছিল বিনিয়োগ সংক্রান্ত বলেন, উন্নয়ন সংক্রান্ত বলেন, এখন পর্যন্ত 3 বছর মেয়াদি দুটো পরিকল্পনা হয়েছে। এটাকে বলে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। এই দুইটা পরিকল্পনা 3 বছর করে হয়েছিল। একটা ছিল 2005 থেকে 8 সাল, আবার 8 সাল থেকে 11 সাল। এই পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস মানে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র, এটা PRSP1 বলে, PRSP2 বলে। কেমন? সবুজ কুমার সাহা, আপনি ইউএসএ লিখেছেন ভাইয়া, প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্ন বলছে বাংলাদেশে বিনিয়োগ করেছে কোনটা। মজার বিষয় হলো ইউএসএ তে হলো সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে। কেমন? 2019 সালে বিনিয়োগ প্রতিবেদনে সবচেয়ে বেশি যে দেশে বিনিয়োগ হয়েছে সেটি হলো ইউএসএ, কিন্তু বাংলাদেশে যে দেশটি সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে সেটি হচ্ছে চীন। ইনায়াদুন্না নিপা প্রশ্ন করেছেন মৌকুফ করে কোন দেশ? ডেফিনেটলি এটা জাপান। বাংলাদেশের সবচেয়ে বেশি ঋণ মৌকুফ করে জাপান। আচ্ছা, এবার আমরা মোটামুটি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কিভাবে হয়, কারা করে, প্রেক্ষিত পরিকল্পনা কি, মিশন ভিশন কি, তারপরে পরিকল্পনা কমিশনের মেইন দুইটা ভাগ, এরা কি কাজ করে, আমরা এই বিষয়গুলো দেখলাম। এবার আমরা দেখব বাংলাদেশের অর্থ ব্যবস্থা। বাংলাদেশের অর্থ ব্যবস্থাটা কেমন? আমরা এখন কিন্তু একটা নতুন মানে আজকে তো অর্থনীতি নিয়ে কথা বলছি, আমরা নতুন একটা জায়গায় আমরা অ্যাড হচ্ছি এখন নতুন করে। কেমন? তো আমরা নতুন করে হওয়ার জন্য প্রস্তুত। তো নতুন করে বাংলাদেশের অর্থ ব্যবস্থা কিন্তু এখন কিন্তু আরেকটু মানে অনেক সময় অনেক জিনিস শুনবেন, আপনার আশেপাশে অনেক শব্দগুলো শুনবেন, কিন্তু এটা যে কোথা থেকে আসছে, কিভাবে আসছে, বা এটার মানে কি, অনেক সময় আমাদের মানে মাথায় থাকে না। কেমন? তো আমরা এখন নতুন একটা বিষয় জানবো। নতুন না, জিনিসগুলো আপনারা সবসময় শোনেন কিন্তু জানেন না এটা কি। তা আমাদের সাথে কাজী রায়হানুজ্জামান স্যার যুক্ত আছেন। তো উনি তো কাস্টমসে আছেন, উনি এই জিনিসগুলো খুব ভালো জানেন, আচ্ছা, আমরা এখনো যারা আমাদের লাইভটা শেয়ার করেননি, আপনারা আমাদের লাইভটি শেয়ার করুন যাতে করে আরো অনেকে আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারে। তো অনেকে লাইভ শেয়ার করেন না, এর পিছনে একটা কারণ আছে। আসলে লাইভ শেয়ার করতে তো সময় লাগে, জাস্ট একটা শেয়ার করে দিলে হয়ে যায়। অনেকে চিন্তা করে যে আচ্ছা আমি যেই ক্লাসটি করছি এটা আমার কম্পিটিটররা তো দেখে ফেলছে, তো তাহলে আমার কম্পিটিটররা যদি দেখে ফেলে তাহলে তারা একটু বেশি পেরে গেল, তাই না? আসলে যদি ভিউয়ার বেশি হয় তখন আমাদের মানে বলতেও অনেক ভালো লাগে, আর ভিউয়ার কমে গেলে আমাদের আর মনে হয় যে আর একটু বলতে পারতাম, কেন যেন একটু মানে ডিমোটিভেটেড হয়ে যাই। কেমন? এই হচ্ছে বিষয়। আর একটি মোমবাতি থেকে যদি আপনি 1000টা মোমবাতি জ্বালান, প্রথম মোমবাতির আলো কিন্তু কমে যায় না। কেমন? যার কারণে ভাগ্যের যেটা লেখা আছে, যেখানে আপনার লেখা আছে, এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না ভাইয়া, কেউ নিতে পারবে না। এটা আল্লাহই আপনাকে সেই জায়গা নিয়ে যাবেই, সেটা যেভাবেই হোক আল্লাহ তাআলা নিয়ে যাবেন। কেমন? এই জন্য যারা এখনো শেয়ার করেননি তারা দ্রুত একটু শেয়ার করেন। আচ্ছা, PRSP1-2 বলতেন যদি আর একটু। হ্যাঁ অবশ্যই, আপনাদের জন্যই তো এসেছি, কেন বলবো না বলেন। আচ্ছা, সেটা হচ্ছে এই দারিদ্র্য বিমোচন কৌশলপত্রটা আসলে যেই প্রতিষ্ঠানটি মেইনলি তত্ত্বাবধান করে এটা হচ্ছে IMF। এটা কিন্তু আমি আগের ক্লাসে বলেছিলাম। IMF করে কি, বিভিন্ন দেশের যেই বিভিন্ন মন্ত্রণালয় যেই দায়িত্বে থাকে তাদেরকে এটা দিয়ে দেয়, তাদেরকে টেক কেয়ার করে যে কিভাবে এটা করবো। কারণ IMF এর পক্ষে তো আপনার এত লোক লাগিয়ে এই জিনিসটা করা পসিবল না, কিন্তু তারা পুরোটাই টেক কেয়ার করে
এবং বাংলাদেশে পিআরএসপি বা পভার্টি রিডাকশন পেপারসটা মানে ফিল্ড পর্যায়ে রেডি করে যদিও মানে প্ল্যানিং কমিশন, বাট এটার সার্বিক দেখভাল করে আইএমএফ। এই জন্য এই জিনিসটা বাংলাদেশ কিভাবে বিশ্বব্যাংক থেকে ঋণ পাবে, কিভাবে মানে আইএমএফ থেকে ঋণ পাবে, এই জিনিসটা মানে প্ল্যান বা এটা জিনিসটা পরিকল্পনার জন্য আইএমএফের এই জিনিসটা দরকার ছিল। তো যার কারণে বাংলাদেশ ওই আইএমএফের রিপোর্টের উপর ভিত্তি করে ঠিক 3 বছর মেয়াদি দুইবার পিআরএসপি পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার বা দারিদ্র্য বিমোচন কৌশলপত্র অনুযায়ী 3 বছর মেয়াদি পরিকল্পনা হাতে নেয়। এটা 2005 সালে প্রথম শুরু হয়েছিল 3 বছর মেয়াদি। আবার এটা হলো পিআরএসপি 1 বলে, আর 5, 6, 7, 8 এবং 8 সালে আবার 3 বছর মেয়াদি হয়। কেমন? পিআরএসপি 2 বলে এটা। কেমন? বিডি ইকোনমিক সিস্টেম রিপিট করেন যদি, হ্যাঁ অবশ্যই। বাংলাদেশের ইকোনমি হলো মিক্সড ইকোনমি, এখানে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক দুইটারই একটি মিশ্রণ রয়েছে। আচ্ছা, আমরা রেডি মনে হয় বাংলাদেশের অর্থ ব্যবস্থাটা পড়ার জন্য। কেমন? আচ্ছা, ফার্স্টে আমরা দেখব এই কোশ্চেনটা যে কত জায়গায় এসেছে আসলে মানে গুণে শেষ করা মুশকিল। যে বাংলাদেশ সরকার আয়ের প্রধান উৎসটা কি? যেমন বাংলাদেশ সরকার আয়ের প্রধান উৎসটা কি? শাহরিন শাবনাম, আপনার প্রশ্নের উত্তরটা আপু মাত্র আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা নতুন জায়গায় যাব। যদি এইটুকের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে দ্রুত করবেন। আমরা নতুন টপিক্সে যাচ্ছি কারণ আমাদের বাংলাদেশের অর্থ ব্যবস্থার দিকে যাচ্ছি। আমরা দেখছিলাম পরিকল্পনা বা এই জিনিসগুলো দেখছিলাম এতক্ষণ। জান্নাতুল ফেরদৌস আমরা এখনো যাই নাই আপু, ওখানে রাজস্বর এই বিষয়গুলোতে কেবল ধরবো আর কি এখন। হ্যাঁ, এতক্ষণ যেগুলো ছিল আর কি। আফিয়া আক্তার রুবি, রাজস্ব বলতে কি বোঝাতে চাচ্ছেন আমি তো বুঝতে পারছি না। রাজস্ব তো এখনো যাই নাই, শুরু করি নাই। সরকার অর্থ ব্যবস্থা ধরলে রাজস্বটা আসবে, এখনো তো অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলি নাই। ভ্যাট শুরু করব এখন, ট্যাক্স রেভিনিউ এই যে শুরু করব এখন ভাইয়া। আগের যতক্ষণ পড়ালাম এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? প্রশ্নগুলো কিন্তু একটু প্রাসঙ্গিক কোশ্চেন করবেন, কেমন? তাহলে ভালো লাগবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই বাংলাদেশের অর্থ ব্যবস্থার উপরে। আচ্ছা, আমরা নর্মালি বলি ট্যাক্স। তো ট্যাক্সের মাধ্যমে যেটা কি হয়, সবুজ খানজিলাল লিখেছেন আইএমএফ কৃষি খাতে ভর্তুকি দিতে কেন নিষেধ করেন? এটা একটা ভালো কোশ্চেন, কিন্তু এটা আসলে আনসারটা আমাকে অনেকক্ষণ ধরে দিতে হবে। দেখি আমি ক্লাসের শেষ দিকে একটু দেওয়ার চেষ্টা করবো, কেমন? আচ্ছা, বাংলাদেশে ফার্স্টে আমরা যেটা দেবো ট্যাক্স। হ্যাঁ, আমরা বলি যেটাকে বলো কর। কেমন? কর। এইটা 2 ধরনের হয়, এটা হলো ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি প্রত্যক্ষ কর, আবার নিচের কোনটি পরোক্ষ কর, এটি পরীক্ষায় প্রশ্ন আসে। আপনার যে ভ্যাটের কথা বলছেন, ভ্যাট কিন্তু এক ধরনের কর। কেমন? ভ্যাট এক ধরনের কর। তো কর 2 ধরনের, একটা হলো ডাইরেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট। এখন অনেক সময় এত তো মনে রাখা যায় না, তাই না? এত তো মনে রাখা যায় না। উজ্জ্বল স্যার, ট্যাক্স ভার্সেস ভ্যাট। আচ্ছা ডাক্তার সাহেব, আপনার শরীরের ভিতরের ফুসফুসটা আপনার অংশ, আপনি সারা আপনার ফুসফুসের দাম নাই, তাই না? মানে আপনাকে কাটাকাটি করলে, ডাক্তার সাহেব তো এই জন্য ওইরকম একটা উদাহরণ দিচ্ছি, আপনাকে কাটাকাটি করলে ফুসফুস বের হবে। ট্যাক্সকে যদি আপনি অটোপসি করেন তাহলে ভ্যাট বের হবে। কেমন? মানে ভ্যাটটা ট্যাক্সের একটা অংশ। তো ভ্যাটের জায়গাটা একটু মানে আমি আলোচনা করছি। তো ট্যাক্স 2 ধরনের, একটা হলো ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। এখন ডাইরেক্ট জিনিসটা কেমন মনে রাখবেন, যেই সরকারকে আপনি আলাদাভাবে যে টাকাটা পে করছেন
সেইটাই ডাইরেক্ট, সোজা কথা, মানে একদম সহজে বোঝার ক্ষেত্রে। এখন কি হতে পারে বলেন তো? আচ্ছা, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স দেখা যায় একটা নির্দিষ্ট সময়ে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল দাখিল করেন, আপনার কি ইনকাম হয়েছে সেগুলো হিসাব করে কত টাকা হয় সেইটার একটা মানে কর আপনি সরকারকে দেন। এই টাকাটা আপনি আলাদাভাবে দিচ্ছেন না? অবশ্যই আলাদাভাবে দিচ্ছেন। মনে করেন আপনার জমি আছে, জমির খাজনাটা এটা একটা নির্দিষ্ট সময় সম্পূর্ণ আলাদাভাবে দিতে হয় না? এই যত টাকা আপনি আলাদাভাবে সরকারকে দেবেন সবগুলাই ডাইরেক্ট ট্যাক্স। কেমন? এবার আসেন কি, এবার আপনারাই বলেন কি কোন কাজগুলো মানে এইগুলো আপনারা আলাদাভাবে দেন? ইনকাম ট্যাক্স দেন, ভূমি কর দেন, আপনারা পৌরসভায় যে পৌর কর দেন, সিটি কর্পোরেশনের যে ট্যাক্সগুলো দেন, এই সবগুলো ডাইরেক্ট ট্যাক্স, সবগুলো ডাইরেক্ট ট্যাক্স। কেমন? কারণ এটা আপনারা আলাদাভাবে পে করছেন, আপনারা আলাদাভাবে পে করছেন। কেমন? এগুলো সব ডাইরেক্ট ট্যাক্স। এছাড়া যা আছে সব যেগুলো আপনি আলাদাভাবে পে করেন না, সার্ভিসের মাধ্যম দিয়ে বা কোনো একটা প্রোডাক্ট কেনার সাথে সাথে ওর ভিতর থেকেই একটা অতিরিক্ত টাকা আপনি দিয়ে দিচ্ছেন আলাদাভাবে না, ওইটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। এইটা হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। 1 জুলাই 1991 সালে বাংলাদেশে ভ্যাট চালু হয়, এবং মনে রাখবেন বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎসই হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এখন আপনি মনে করুন একটি বার্গার খেলেন, এখন বার্গার খাওয়ার পর আপনি দেখলেন বার্গারের দাম 50 টাকা এবং ওখানে লেখা আছে ভ্যাট 5 টাকা, 10%। আপনি 55 টাকা দিয়ে দিলেন। আচ্ছা আপনি দেখেন তো এই 5 টাকা কি আপনি আলাদাভাবে সরকারকে গিয়ে দিয়ে এসেছেন? যে আপনি এটা মানে বছর শেষে হিসাব করছেন আপনি কোথায় কি খাইছেন, সবগুলোই খাওয়ার উপরে ওই টাকার উপরে আলাদা ক্যালকুলেশন করে সরকারকে দেখালেন এই আমি এই খেয়েছি, এটা খেয়েছি, সেটা খেয়েছি, এই জন্য আমি সরকারকে এই পরিমাণ টাকাটা এই যে ট্রেজারি চালানের মাধ্যমে বা কোনো যেভাবে হোক জমা করে দিচ্ছি। এরকম কি করি আমরা? একটা সাবান কিনি, সাবানের সাথে ভ্যাট থাকে, একটা চকলেট কিনি এর ভিতরে ভ্যাট থাকে, কিন্তু সেটাকে আমরা আলাদাভাবে সরকারকে দেই? নিশ্চয়ই দেই না। কেমন? যার কারণে যার কারণে ভ্যাটটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এইরকম যত আছে যেগুলো আপনি পরোক্ষভাবে দেন, প্রত্যক্ষভাবে দেন না। হয়তো বা টাকা যাচ্ছে ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ওটা অন্য একটা সার্ভিস পাওয়ার সাথে ওইটা দামের ভিতরেই ওটা দিয়ে দিচ্ছি। এই সবগুলো হচ্ছে পরোক্ষ কর, আর এই ভ্যাটটা হচ্ছে পরোক্ষ কর। আশা করি বুঝতে পেরেছেন। কেমন? আচ্ছা এইবার আসেন সরকার যে রেভিনিউ কালেকশনগুলো করে, বিভিন্নভাবে সরকার রেভিনিউ কালেকশন হয়, যেমন আসে কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড রেভিনিউ, এরকম অনেক, তারপর টোল অ্যান্ড লেভি, এই জিনিসগুলো আছে। কেমন? তো এবার আসেন এই জিনিসগুলো কোনটা কি সেটা আমরা একটু বুঝি। ফার্স্টে আছে কাস্টমস ডিউটি। এই জিনিসটা কি? যেটাকে বলে আমদানি শুল্ক। পণ্য আমদানি করার সময়, পণ্য আমদানি করার সময় যেই সরকার যেই ট্যাক্সটা আরোপ করে এইটাকে বলা হয় কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক। আশা করি বুঝতে পেরেছেন। পণ্য আমদানি করার সময় সরকার ওই আমদানিকৃত পণ্যের উপর যে শুল্ক আরোপ করে এটাকে বলা হয় কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক। এবার আসেন এক্সাইজ ডিউটি। এই জিনিসটা কি? এক্সাইজ ডিউটি এই জিনিসটা কি? এইটার বাংলা হচ্ছে আবগারি শুল্ক। এক্সাইজ ডিউটির বাংলা হচ্ছে আবগারি শুল্ক। আচ্ছা মনে করুন আপনি একটি কলমের কারখানা দিয়েছেন, কলম। আমরা জানি যে কোনো প্রোডাক্টের উপরে ভ্যাটের পরিমাণ 15% বা 15%। এখন এই 15% বা 15%-এর উপরে যদি অতিরিক্ত কোনো ট্যাক্স বসানো হয়, অতিরিক্ত কোনো ট্যাক্স বসানো হয়, এইটাকে বলা হয় হচ্ছে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক। কিন্তু শর্ত হচ্ছে
এটি কিন্তু আমদানি রপ্তানির ক্ষেত্রে হবে না, এটি হবে দেশে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে। কাস্টমস ডিউটি হয় আমদানির ক্ষেত্রে, এক্সাইজ ডিউটি হয় দেশে উৎপাদিত পণ্য বা সেবার ক্ষেত্রে। যখন দেশে উৎপাদিত কোনো পণ্য বা সেবার উপরে 15% ভ্যাট ছাড়াও অতিরিক্ত কোনো শুল্ক আরোপিত হয়, তখন সেটাকে বলে হচ্ছে এক্সাইজ ডিউটি। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আসেন, একজন একটা কোশ্চেন করেছেন, রাসেল আহমেদ রাজ, 10%, 15% প্লাস 3% বা সম্পূরক কর। সম্পূরক কর কি? আচ্ছা, আমি সম্পূরক করটা আসছি, এখনই আমি সম্পূরক কর যেতাম। এটাকে বলে সাপ্লিমেন্টারি ডিউটি। কেমন? সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক কর। আচ্ছা, এখন দেখেন, পণ্য আমদানি বা রপ্তানি যেটাই হোক, কেমন, পণ্য আমদানি বা রপ্তানি যেটাই হোক, এটির উপরে যে ভ্যাটটা, যে সরকার কর্তৃক যে শুল্কটা আরোপিত হয়, যে ট্যাক্সটা আরোপিত হয়, ওটি ছাড়াও যদি অতিরিক্ত কোনো কিছু আরোপিত হয়, এইটাকে বলা হয় হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটিস। কেমন? যেটাকে বলে সম্পূরক শুল্ক। তাহলে একটি বিষয় আমরা খেয়াল রাখি যে তাহলে আমরা কি বলতে পারি যে আমদানি শুল্কের সাথে, হ্যাঁ, আমরা বলছি আমদানি বা রপ্তানি, ধরেন যে আমি বললাম যে আমদানি শুল্কের সাথে সরকার 2% অতিরিক্ত শুল্ক চার্জ করে বসলো, এই 2% এটাকে আপনি কি বলবেন? তাহলে আমরা তো জানি আমদানি বা রপ্তানির ক্ষেত্রে নির্দিষ্ট শুল্কের বাইরে যদি অতিরিক্ত কোনো শুল্ক আরোপিত হয়, সেটাকে বলা হয় হচ্ছে সম্পূরক শুল্ক বা সাপ্লিমেন্টারি ডিউটিস। কেমন? আচ্ছা, তাহলে আমি যদি বলি রপ্তানির ক্ষেত্রে যে সরকার নির্দিষ্ট শুল্ক আরোপ করেছে, এর উপরে যদি অতিরিক্ত কোনো শুল্ক আরোপ করে, তাহলে আমরা সেটাকে কি বলবো? তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে, এটাকে বলবো সাপ্লিমেন্টারি ডিউটিস। তাহলে সাপ্লিমেন্টারি ডিউটিস বললাম আমরা, আমদানি শুল্ক বা কাস্টমস ডিউটি বুঝলাম। এক্সাইজ ডিউটিও তো নির্দিষ্ট শুল্কের সাথে অতিরিক্ত, তাহলে এর সাথে পার্থক্য হলো কি? এক্সাইজ ডিউটির সাথে সাপ্লিমেন্টারি ডিউটিসের পার্থক্য হলো, এক্সাইজ ডিউটি শুধু দেশের মধ্যে উৎপাদিত পণ্য বা সেবার উপরে, দেশের মধ্যে উৎপাদিত পণ্য বা সেবার উপরে, কেমন, যেটা আমদানি রপ্তানি হচ্ছে না আপাতত, জাস্ট দেশের মধ্যে উৎপাদিত পণ্য বা সেবার উপরে নির্দিষ্ট শুল্কের বাইরে যেটি আরোপিত হয় সেটি। এখন আমি আপনাকে একটা উদাহরণ দিই। কেমন? মনে করুন প্রত্যেকটা পণ্যের উপরে এমনিতেও একটি ভ্যাট আছে 15%, তাই না? কিন্তু বলা হলো যে সিগারেট কারখানাগুলোর উপরে এই 15% ছাড়াও 20% অতিরিক্ত আরোপ করা হলো। এখন এই সিগারেট যেগুলো দেশের মধ্যে বিক্রিত হবে, সেগুলোর ক্ষেত্রে এই যে অতিরিক্ত যেটা হলো, এটা হলো এক্সাইজ ডিউটি। এখন সিগারেটটাকেই আপনি আবার রপ্তানি করতে যাবেন, তখন যদি সেখানে আবার অতিরিক্ত কোনো চার্জ আরোপিত হয়, এটাকে বলা হয় সাপ্লিমেন্টারি ডিউটিস। আশা করি বুঝতে পেরেছেন। কেমন? আচ্ছা, স্ট্যাম্প ডিউটি। স্ট্যাম্প ডিউটিটা হচ্ছে, যখন, এটা শুধু মনে রাখবেন, এটা শুধু ল্যান্ড পারচেজের ক্ষেত্রে বা সেল করার ক্ষেত্রে এই জিনিসগুলো স্ট্যাম্প ডিউটিটা হয়। ঠিক আছে? যে স্ট্যাম্পে আপনি কত টাকা লিখেছেন, ওই স্ট্যাম্প ডিউটি, ওই লেখার উপরে একটা চার্জ সরকারকে দিতে হয়, ওটাকে বলা হলো স্ট্যাম্প ডিউটি। এই সবগুলোই সরকারের আয়ের মাধ্যম, আয়ের উৎস। ঠিক আছে? সরকারের রেভিনিউর উৎস। কেমন? আচ্ছা, একটা কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় মাঝে মাঝেই আসে, সেটা হলো সরকার সরকার কিভাবে ঋণ নিতে পারে, কয়টি সেক্টর থেকে ঋণ নিতে পারে, সেটাকে কি বলে? মনে রাখবেন, সরকার বেসিক্যালি 3টা সেক্টর থেকে ঋণ নেয়। একটা হলো ট্রেজারি বিল, একটা প্রতিরক্ষা সঞ্চয়পত্র, আর একটা কর্মজীবী অঙ্গীকারপত্র, এটাকে ওয়েজ আর্নার্স বোর্ড বলে। কেমন? আচ্ছা, তো এই 3টা সেক্টর থেকে সরকার ঋণ নেয়। তাহলে আমরা সরকারের অর্থ ব্যবস্থা, সরকার কিভাবে আয় করে, সেই জিনিসগুলো আমরা দেখলাম। কেমন? মনে রাখবেন যে সরকার আয়ের অসংখ্য ক্ষেত্র রয়েছে। কোনোটা সরাসরি ট্যাক্স থেকে, কখনো কখনো সেটা কোনোটা নন ট্যাক্স, সেটা ট্যাক্স না, অন্যভাবে সেটা আসে। হয়তোবা সরকার ঋণের সুদ কালেক্ট করেছে, কোনো একটি কাউকে জরিমানা করছে, যে মোবাইল কোর্টের মাধ্যমে যত জরিমানাগুলো হয়ে থাকে, সব নন ট্যাক্স রেভিনিউ। কেমন? আচ্ছা, এবার আসেন আমরা এইবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিসে যাব। এর আগে আপনারা পরীক্ষায় প্রশ্ন করেছিলেন জিডিপি, তারপরে জিএনআই, এইগুলো আমাদের, আপনারা যারা এখনো শেয়ার করেননি, শেয়ার একটু দ্রুত করবেন, কারণ যদি মানে ভিউয়ার যদি কমে যায়,
তাহলে কিন্তু ক্লাসটা মানে আজকের অংশটা পরে আবার নিব, এইটা যেখানে শেষ করেছি, কিন্তু তাহলে আর কন্টিনিউ করব না। কেমন? আমি আপনাদেরকে একটা বিষয় না, অসংখ্য আপনাদের সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং তারপরেই আপনাদের কাছে এতটা কৃতজ্ঞতা প্রকাশ করি, মানে আমি ভেবে আসলে খুব অবাক হই যে আমি মাঝে মাঝে দেখি যে একটি গ্রুপে মেম্বার সংখ্যা 15,000, 20,000, অথচ 15,000, 20,000, অথচ সেখানে লাইভ হচ্ছে ভিউয়ার 15 জন, 20 জন, 30 জন, বড় জোর 40 জন। অথচ আমাদের এখানে খুব বেশি না, কিন্তু 2,000ও এখনো হয়নি, কিন্তু আপনাদের যে পরিমাণ ভিউয়ার, এভারেজ আমাদের সবসময় 100-র উপরে থাকে এভারেজে। তো আসলে আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা শেয়ার করেন, আপনারা নিজেরা আসেন এবং এসে ক্লাসগুলো করছেন। এটা আসলে আমাদের একটি কিন্তু বড় পাওয়া। এই জন্য আর একটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছেন তারা আমাদের এই গ্রুপে শেয়ার করবেন, তাদেরকে ইনভাইট করবেন, আমাদের মেম্বার অ্যাড করবেন, এই জিনিসগুলো করবেন। আচ্ছা, luxurious goods, non-essential and socially undesirable goods and other goods or services upon which supplementary duty. আমাদের কাস্টমস ক্যাডার কিন্তু ইতিমধ্যে আমাদেরকে একটা চমৎকার একটা জিনিস পাঠিয়ে দিয়েছেন, ঠিক আছে? তো সেটা হলো এমন কিছু প্রোডাক্টের উপরে, কারণ ওনারা তো আসলে এটা নিয়ে কাজ করেন, এমন কিছু প্রোডাক্টের উপর সাধারণত সাপ্লিমেন্টারি ডিউটিগুলো আরোপিত হয় যেগুলো অধিকাংশ ক্ষেত্রে খুব লাক্সারিয়াস প্রোডাক্ট। হ্যাঁ, মানে আপনার ক্রয় ক্ষমতা অনেক আছে, আপনি দিতে পারেন, এর জন্য একটু চার্জ আরো করে দিতে পারেন। তো এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে সাধারণত সাপ্লিমেন্টারি ডিউটিগুলো, আবার মনে করেন যে মদ, সিগারেট, মানে যেগুলো হার্মফুল বাট বৈধ সরকারি আইনে, সেগুলোর উপর সাপ্লিমেন্টারি ডিউটিগুলো আরোপিত হয়। আচ্ছা, এবার আসেন আমরা সাপ্লিমেন্টারি ডিউটিগুলো সাধারণত আরোপিত হয় কোনো একটি নির্দিষ্ট সেক্টরকে অনেক সময় ডিমোটিভেট করার জন্য, এবং জনগণের ক্রয় ক্ষমতা, এবং জনগণ যাতে ওই সেক্টরটাতে বেশি টাকা খরচ না করে। মনে করেন যে আপনি একটি এসি কিনতে চাচ্ছেন, এটা একটা লাক্সারিয়াস প্রোডাক্ট, আপনি এই এসির টাকাটা যদি একটি প্রোডাক্টিভ সেক্টরে বিনিয়োগ করেন, তাহলে সরকারের মানে অর্থনীতির গতিটা আরও বৃদ্ধি পাবে, তাই না? তো যার কারণে অনেক সময় লাক্সারিয়াস প্রোডাক্ট, তারপরে আবার দেখা যায় যেগুলো ক্ষতিকর প্রোডাক্ট, যেগুলো যাতে মানুষ দাম বেশি হলে, মনে করেন সিগারেটের দাম বেশি হলে মানুষ কম কিনবে। তো এই জন্য দেখা যাচ্ছে যে এই জিনিসগুলোর উপরে সাধারণত সাপ্লিমেন্টারি ডিউটিগুলো আরোপিত হয়ে থাকে। আচ্ছা, তো আজকে আমরা সরকারের অর্থব্যবস্থা, তারপরে জিডিপির এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা, মানে পরিকল্পনা, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো জিডিপি আজকে ধরতে পারি নাই, কারণ আজকে ভিউয়ারটা একটু কম মনে হচ্ছে। আজকে আমি আর এই বিষয় নিয়ে আলোচনা করব না। আমরা নেক্সট ক্লাসে মুদ্রানীতি, মুদ্রা, সরকারের বাজেট, দারিদ্র্য বিমোচন, এই জিডিপি, জিএনআই, এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। কেমন? আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তো যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার মানে এই ক্লাসগুলো একটু হ্যামারিং ক্লাস, তো একটু বেশি বললে অনেক সময় খুব প্রেশারাইজড হয়ে যায় সবার জন্য। তো অনেকেই রিকোয়েস্ট করেছেন যেন মানে ক্লাসের ডিউরেশনটা খুব যেন বেশি না নেওয়া হয়, কারণ অনেক কষ্ট হয়ে যায়, অনেক ধারণাগুলো অনেক সময় মাথায় রাখা যায় না। তো সেই কথা চিন্তা করে হয়তো ডিউরেশনটা একটু বেশি আজকে আর নিলাম না, আজকে একটু কমই রাখলাম। নেক্সট ক্লাসে আমরা মুদ্রানীতি, মুদ্রা, তারপরে বাজেট, এটা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। কেমন? তো সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকবে। এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনা করছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি আমরা একটু রওনা হাসান, আমদানিকৃত পণ্যের উপরে শুল্ক কাস্টম ডিউটি বলে, রপ্তানিকৃত পণ্যের উপর শুল্ককে সেটাকে কি বলে? আচ্ছা, রপ্তানিকৃত পণ্যকে, এটা রপ্তানিকৃত, ওই যে মনে আছে আমি কি বলেছিলাম, আমদানি বা রপ্তানিকৃত পণ্যের উপরে, এটা সাধারণত আমরা এক্সাইজ ডিউটি বলে থাকি, কিন্তু সাধারণত আমদানির ক্ষেত্রে রপ্তানির উপরে যে নর্মাল যে শুল্কটা দেয়া হয়, এটা দেখে আমাদের কাস্টমসের ওনার মুখ দিয়েই শুনি, আমি দেখি উনি তো দীর্ঘদিন
এয়ারপোর্টে এমন জরিমানা করছে যে ভাই, সরকারের রেভিনিউ এমন বাড়িয়ে দিয়েছে যে বাংলাদেশ সরকার মনে করেন যে খোদ প্রাইম মিনিস্টার কিন্তু তার তার স্কলারশিপের কাগজটা নিজের হাতে তুলে দিয়েছেন। কেমন? আচ্ছা, তার উত্তরের অপেক্ষায় থাকলাম। এবার অন্য উত্তরগুলো আমরা একটু দেখি, মানে প্রশ্নগুলো দেখি। আচ্ছা, এই যে আমাদের কিন্তু আনসার করে ফেলেছেন, আমি খালি এইটাই করছি। আচ্ছা, আপনারা বলেন রপ্তানির উপরে আপনার নিজের সেন্স দিয়ে চিন্তা করেন, বাংলাদেশ চাবে যে রপ্তানি বাড়ুক, রপ্তানি বাড়লে দেশে টাকা আসবে, তাই না? এখন আপনি যদি মানে এক্সপোর্টের উপরে যদি আপনি বসান, ডিউটি বসান, তাহলে রপ্তানি কমে যাবে না? কমবে কি না? দেশের ইনকাম কমে যাবে না? এই জন্য যে কোনো ধরনের এক্সপোর্টের উপরে এক্সপোর্ট ডিউটি জিরো, একদম জিরো। রপ্তানি যত পারেন করবেন, কিন্তু আমদানি করতে গেলে দেখবেন যে কাস্টমস ওয়ালারা রপ্তানির সময় তাদের চেহারা একরকম, আমদানির কাগজ আনতে যাবে দেখবেন চেহারা আর একরকম। বুঝতে পেরেছেন? অবশ্য ওদের দোষ নাই, সরকারের রুলসটা এরকম আর কি। আচ্ছা, জিডিপি জিএনএ আজকে আর বলবো না ভাইয়া, আজকে আর বলবো না। মোবাইল কোড বা স্মাগলিং এর অর্থগুলি কি এনবিআর এ জমা হয় নাকি টাকাগুলি কার? এগুলো সরাসরি সরকারি ট্রেজারে চালানের মাধ্যমে তারা জমা দিয়ে দেন, মোবাইল কোডের মাধ্যমে। কেমন? শুধু তাই না, এনবিআর যে গোল্ডগুলো জমা করে সেগুলো বাংলাদেশ ব্যাংকে তারা জমা দিয়ে আসেন, তারা নিজের কাছে রাখেন না। বেকার জীবন জিডিপি কিসের উপর ভিত্তি করে নির্বাচন করে থাকে? চমৎকার কোশ্চেন করছেন। আজকে একটু করে দিই, জিডিপি 15টি সেক্টরের উপর ভিত্তি করে এটি নির্বাচন করা হয়ে থাকে। কেমন? আমরা পরে এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। 15টি সেক্টর নিয়ে এটা আচ্ছা, আংটার সম্পর্কে আবার একটু বলবেন? এটা স্নায়ুযুদ্ধ যখন পড়াবো তখন এটা দেখাবো, কারণ একটার সাথে একটা রিলেটেড তো। আচ্ছা, ইনশাল্লাহ। স্যার, আবগারি শুল্ক সম্পর্কে একটু বলেন। মনে রাখবেন, আবগারি শুল্ক এক্সাইজ ডিউটি, এটি শুধু দেশে উৎপাদিত পণ্যের উপরে যখন নির্দিষ্ট ভ্যাটের অতিরিক্ত কোনো শুল্ক আরোপ করা হয় তখন তাকে বলা হয় এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক। কেমন? ওই অতিরিক্তটাই বলা হলো আবগারি শুল্ক। আচ্ছা, আমার মনে হয় আমরা আজকে ক্লাসটা শেষ করে দিতে পারি নাকি? আজকে ক্লাসটা কেমন লাগলো আমাকে কমেন্টে একটু জানান। কোনো পরামর্শ থাকলে আমাকে জানান, তাহলে আমাদের পরবর্তী বিষয়গুলো সাজাতে সুবিধা হবে। রনক হাসান থ্যাঙ্কস জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। আমিনুল ইসলাম থ্যাংক ইউ। আলম স্যারকে থ্যাঙ্কস জানিয়েছেন। আচ্ছা, আমিনুল ইসলাম শুরু থেকে সারাক্ষণ আমাদের সাথে ছিলেন। জান্নাতুল ফেরদৌস, বেকার জীবনের মূল্য নেই, সেক্টরগুলো একটু বলবেন ভাইয়া? 15টা সেক্টর জিডিপি যেদিন পড়াবো নেক্সট ক্লাসে ওদিন ইনশাল্লাহ বলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে কি তাহলে শেষ করতে পারি? আজকে আমার অনেক প্রিয় স্টুডেন্টগুলো যাদেরকে আমি সবসময় ক্লাসেও দেখতাম, তারাও সংযুক্ত হয়েছেন। আপনাদের তো সাধারণত ইন্টারন্যাশনাল পড়িয়ে থাকি, তো বাংলাদেশ বিষয়াবলীর যেই পার্টগুলো আসলে মানে সাধারণত অনেকে যে বিষয়গুলো বোঝে না স্টুডেন্টরা, বা অনেক সময় আমরা ক্লাসে অনেক টিচাররা অ্যাভয়েড করে যায়, আমি চিন্তা করেছি ওই পার্টগুলো আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। কেমন? হাসান ফেরদৌস আপন, এই যে পাওয়া গেছে তাকে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, আপনি যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেন তাহলে বুঝবেন যে আমি যেইগুলো বলেছি সবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবই ইম্পর্টেন্ট ছাড়া আমি কিছু দেই না, এতটুকু ইনশাল্লাহ নিশ্চিন্তে থাকতে পারেন। হ্যাঁ, যা আসছে সেগুলো তো ইনশাল্লাহ পাবেনই, যা আসতে পারে কঠিন সেগুলোও ইনশাল্লাহ পারবেন আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ,
ফরিদুজ্জামান বাবু বলেন, তামাক ও নেশাজাতীয় দ্রব্যের উপরে শুল্ক আবগারি, এটা যদি না, এটাকে আমরা বলবো সাপ্লিমেন্টারি, সরি, এক্সাইজ ডিউটি, ঠিক আছে, এক্সাইজ ডিউটি, কারণ এগুলো নেশা জাতীয় জিনিস। সাপ্লিমেন্টারি ডিউটিসগুলো সেগুলো যদি আপনি আমদানি রপ্তানি করেন জিনিসগুলো তখন হবে আর কি। এভাবে চলে গেলে আমরা যারা থাকি তাতে আমাদের থাকাটা কি উচিত নয়? হ্যাঁ, আমি আসলে চিন্তা করি যে আসলে বেশি তথ্য দিলে মনে রাখা অনেক কষ্ট হবে। হ্যাঁ, আমার মনে হয় একটু ভেঙে ভেঙে দিলে একটু ভালো হয় না? ওটা মনে হয় একটু ভালো হবে। এই জন্য আমি নিজেও চিন্তা করেছি যে অনেক সময় একটু বেশি হ্যামারিং হয়ে যায় আপনাদের উপর। হ্যাঁ, আচ্ছা, কারণ এই প্রত্যেকটা টার্ম আপনাদের বিসিএস তো আছেই। আচ্ছা, শুভ রহমান স্যার স্টোরি বলবেন না আজকে? স্টোরিটা থাক, হ্যাঁ, আর একদিন স্টোরি বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, বেকার জীবনের মূল্য নেই, কিন্তু সব উত্তর পাই না। আমি তো চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য, যেগুলো প্রাসঙ্গিক সেগুলো দেওয়ার চেষ্টা করি ভাইয়া। অনেকে উত্তর, অনেক অপ্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে, হয়তো বা তাদের জিনিসটা জানতে ইচ্ছে করছে কিন্তু ওটা আসলে লাগবে না, এমন কিছু বিষয়গুলো চলে আসে যেটা আমাদের সিলেবাসে নাই। হ্যাঁ, অনেক অনেক কোয়েশ্চেনগুলো চলে আসে সামনে, ওটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময় আবার পার হয়ে যায়। হ্যাঁ, তখন আপনারা বোরিং ফিল করবেন, এই জন্য অনেক সময় অনেক কোয়েশ্চেনের আনসারগুলো একটু অ্যাভয়েড করে যাই। আচ্ছা, সিরাজম মনিরা ধারাবাহিক ক্লাস, ভাই ধারাবাহিক ক্লাস বাংলাদেশ বিষয় বলে আমি বাংলাদেশের মানে অর্থনীতি এবং শিল্প বাণিজ্য এই দুটো একদম ধারাবাহিকভাবে নিব ইনশাল্লাহ, ঠিক আছে। রৌনক হাসান, টোলটা কি স্যার? টোল হচ্ছে সাধারণত কোনো ব্রিজের উপরে, ব্রিজ বা সেতু এর উপরে সরকার যেই মানে চার্জ আরোপ করে এটাকে বলা হয় হচ্ছে টোল। টোল বলা যায়, লেভি বলা যায়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা এ পর্যন্তই রাখি। সবার জন্য শুভকামনা। ইকোনমিকের জন্য কোন বই ভালো একটু বলবেন না ভাইয়া? এটার জন্য ভুলেও আপনি আলাদা কোনো বই পড়তে যাবেন না, ভুলেও না। এইটা ইকোনমি তো ধরেন যে এটা একটা সাবজেক্ট, এইটা পৃথিবীর প্রাচীনতম একটা সাবজেক্ট। অনেক কিছুই আপনি সমাজবিজ্ঞান বলেন, ফিনান্স বলেন, অ্যাকাউন্টিং বলেন, এই সবই অর্থনীতির একটা পার্ট। কেমন? অর্থনীতির একটা পার্ট, এটা হিউজ। এটার জন্য আলাদা কোনো বই পড়তে গেলে বিপদে পড়বেন। এই জন্য আমাদের পরীক্ষার জন্য যতটুকু গুরুত্বপূর্ণ ততটুকু পড়লেই হবে। কেমন? তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসেরটা জানিয়ে দেব। সকলের জন্য শুভকামনা থাকলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।